আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন আমার, আজকে আমাদের ম্যারাথনের বাংলা দ্বিতীয় ক্লাস শুরু হলো। আমরা এই ক্লাসের মধ্যে যেমন সাজেশন দিয়ে দেব, তেমনি ভাবে আমাদের যে টপিকগুলো আছে শব্দ সম্ভার, অনুসর্গ, উপসর্গ, বিরাম চিহ্ন, এই টপিকস থেকে প্রায় প্রশ্ন এসে থাকে, প্রশ্ন আসবেই এইসব টপিকস থেকে। তো এই টপিকসগুলোর আমি সাজেশন দিয়ে দেব এবং এই টপিকসগুলো সম্পূর্ণ ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। প্রিয় ভাই বোন আমার, সবাই দ্রুত যুক্ত হয়ে যাই। আজকে ক্লাসটা আমরা অতি দ্রুত ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। সবাই একটু মনোযোগ দেবেন, সব কাজ ফেলে দিয়ে নোট খাতা হাতে নিয়ে বসে পড়বেন। প্রিয় ভাই বোন আমার, আজকে মারাত্মক লেভেলের একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে আপনার জীবনের। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, এবং কোনো সমস্যা হচ্ছে কিনা একটু আমাদের কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন, আমাদের কোর্সে কে ভর্তি হয়েছেন, সবাই দ্রুত একটু কমেন্ট করে জানাবেন। বিজয় মাসুদ বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই বোন আমার, আমি সবারই কমেন্ট পড়ার চেষ্টা করি। সারোর হোসেন, জামিয়া ইসলাম, আমি প্রথমে পড়ছি, এরপরে কিন্তু আমরা কমেন্ট পড়বো না, আমরা ফুল ক্লাসে চলে যাব। দোলা আক্তার ফরিদপুর থেকে দেখছি, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, শোনা যাচ্ছে। নেত্রকোনা থেকে আফরোজা আক্তার, সবাই পরিচিত মুখ। মাহি শরীয়তপুর উপজেলা থেকে। আচ্ছা, মাসুদ রানা বিজয়, সারোয়ার, যাক, এই ব্যক্তিটা আমি সব জায়গায় দেখি। আমি এখানে যেগুলো দেখছি, যাদেরকে দেখছি, আলহামদুলিল্লাহ সবাই পরিচিত মুখ। তাহলে এদের সাথে আজকে ক্লাস করে অনেক মজা পাবো, কারণ এরা খুবই অ্যাক্টিভ পারসন। দেখার সঙ্গে সঙ্গে না লিখে সরাসরি কমেন্টে লিখে দেয়। দেখি, আসসালামু আলাইকুম জাহিন ভাই, লামিয়াত জান্নাত, অনেক অনেক ধন্যবাদ একটা শুদ্ধ নাম লেখার জন্য। আমার নামটা অনেকেই যে দিয়ে লেখে, তো তার জন্য। নরসিংদী থেকে নীলাকাশ, শাহিদা আক্তার, মুন্নি। আচ্ছা, আমরা যেমন আজকে গুরুত্বপূর্ণ ক্লাস করব, তেমনি ভাবে ইনশাআল্লাহ যে টপিকসগুলো দিচ্ছি আপনারা সুন্দর করে নোট করে ফেলবেন। আমি আশাবাদী যে এই ক্লাস থেকেই আজকের এই যে টপিকসগুলো আছে, শব্দ, অনুসর্গ, উপসর্গ, বিরাম চিহ্ন, এই টপিকসগুলো থেকেই কমন আসবে। এই যা উদাহরণ দেবো ইনশাআল্লাহ এই উদাহরণ থেকে কমন আসবে। চেষ্টা করবেন আজকে এই ক্লাসটা করার পরে অবশ্যই বাসায় বসে নিরালায় নিভৃতে একা একা নোট করে ফেলবেন, সারা জীবনের জন্য কাজে লাগবে। নোটের পাশে অবশ্যই লিখে রাখবেন জাহিন স্যার বা জাহিন ভাইয়া, তাহলে জাহিন স্যার বা জাহিন ভাইয়ার কথাও মনে পড়বে। আচ্ছা, পানি পান করলে তো শব্দ পাবেনি। আমি একটু ব্যস্ত ছিলাম, দৌড়ের উপর চলে আসছে আপনাদের ক্লাস নেওয়ার জন্য। ওকে, আমরা ক্লাস শুরু করব।
দেখি আরো সবাই যুক্ত হোক। অনেকগুলো টপিকস পড়বো ইনশাআল্লাহ আজকে আমরা। শাহিদ আক্তার, আমি লিখে রাখি স্যার, ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া, আমরা প্রতিদিনই জামিয়া কারিম আমরা প্রতিদিনই নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসের টপিকস শব্দ, শব্দ সম্ভার, অনুসর্গ, উপসর্গ, বিরাম চিহ্ন। প্রিয় ভাই বোন আমার, আজকে যে গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে, এই ক্লাস থেকে ইনশাল্লাহ আগামী যে কোনো পরীক্ষাতেই ইনশাল্লাহ 2 থেকে 3টা প্রশ্ন কমন পাবেন আপনি। হুবহু আমার এই ক্লাস থেকেই কমন পাবেন, হুবহু আমার এই ক্লাস থেকেই কমন পাবেন। তাহলে এই ক্লাসের গুরুত্ব কতটুকু আপনি বুঝতে পারছেন? এক ক্লাসের মধ্যেই 2 থেকে 3টা প্রশ্ন ইনশাল্লাহ আপনি কমন পাবেন। এমনকি এমন তথ্য দেব হয়তোবা অনেক বইতেই এই তথ্যগুলো দেওয়া নাই। আমি আপনাদের জাহিন ভাইয়া, আমি আপনাদের জাহিন স্যার ইনশাল্লাহ আপনাদের জন্য সারা দিন রাত পরিশ্রম করে এই সকল নোট তৈরি করা, আপনাদের সুবিধার্থে আপনাদের দেওয়ার জন্য। কোনো বই ফলো করতে হবে না, শুধু আমার নোট ফলো করেন, আমার নোটটা আপনি খাতায় লেখেন, আর কোনো বই ফলো করতে হবে না। প্রিয় ভাই বোন আমার, আমরা তাহলে আমাদের ক্লাসে চলে যাই। আমাদের প্রথম টপিক হচ্ছে শব্দ সম্ভার। শব্দ সম্ভার। ভাইয়া, শব্দ সম্ভারটা কি বা শব্দটা কি? শব্দ যদি কথা বলি, আমি ইতিপূর্বে বলেছি বারবার, শব্দ কাকে বলে যদি বলি, তাহলে এক বা একাধিক বর্ণ বলতে হবে, এক বা একাধিক পদ বলতে হবে, নাকি এক বা একাধিক বর্ণের সমষ্টি, একাধিক বর্ণের সমষ্টি। অনেকে অনেক সংজ্ঞা দিয়ে রাখেন, কিন্তু ভাইয়া আমাদের সংজ্ঞা একটু ভিন্ন। আমাদের সংজ্ঞা হচ্ছে কি ভাইয়া? এক বা একাধিক ধ্বনি, এক বা একাধিক ধ্বনি মিলিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে সেটা তখন শব্দ হয়ে যায়। এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তখন সেটা শব্দ হয়ে যায়। এখন ভাইয়া আপনি প্রশ্ন করতে পারেন, ভাইয়া একটা ধ্বনি বা একটা বর্ণ দিয়ে কিভাবে শব্দ হয়? আমি ইতিপূর্বে বলেছিলাম ভাইয়া, একটা বর্ণ বা একটা ধ্বনি দিয়ে শব্দ হয় কিভাবে? কারণ এই খ শব্দের সমার্থক শব্দ কি ভাইয়া? আকাশ। খ শব্দের সমার্থক শব্দ কি? আকাশ। আবার যদি বলি ক শব্দের সমার্থক শব্দ হচ্ছে বাতাস। কতে চড়ে যে কপোত, খতে চড়ে যে খেচর। আবার যদি বলি, আমি আপনার কথা শুনে থ হয়ে গেলাম, আমি আপনার কথা শুনে থ হয়ে গেলাম, তার মানে হতবাক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, হতবম্ব হয়ে গেলাম, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। এগুলোকে বলা হচ্ছে থ। ভাইয়া, আমি তো ল ডিপার্টমেন্ট থেকে পাশ করেছি। কোন ডিপার্টমেন্ট থেকে পাশ করেছেন? ল। এই ল মানে কি ভাইয়া? আইন। এই ল মানে কি? আইন। এই ল মানে হচ্ছে আইন। আচ্ছা, এরপরে যদি বলি ভাইয়া যে আপনারা 6 জন একসঙ্গে আসবেন, ছ মানে কি? ছ মানে হচ্ছে 6কে বোঝায়। ছ মানে 6কে বোঝায়। আমি বারবার বলছি, আজকে একটা ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে ইনশাল্লাহ। আজকে একটা ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে। যে ক্লাস মিস করবে সে অনেক কিছু মিস করে ফেলবে। প্রিয় ভাই বোন আমার, তাহলে একটা বর্ণ দিয়ে বা একটা ধ্বনি দিয়ে একটা শব্দ হয়, আবার একাধিক ধ্বনি দিয়ে তো আমরা পারি শব্দটা। এখানে যে ব্যবহার করেছি বিভিন্ন শব্দ, কিন্তু বাক্যের মধ্যে যেহেতু চলে আসছে, এই বাক্যের মধ্যে যখন চলে আসবে তখন সেটা শব্দ থাকে না, এগুলো তখন পদ হয়ে যায়। তার মানে এই যে আমরা লিখেছি এতগুলো, এখানে শব্দ লিখেছি, এতগুলো যে শব্দ লিখেছি, সবই কি ভাইয়া? সবই হচ্ছে পদ। সবই কি? সবই হচ্ছে পদ। তাহলে বাক্যের সংজ্ঞা কি? এক বা একাধিক ধ্বনি মিলিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলা হচ্ছে? শব্দ বলা হচ্ছে। এরপরে ভাইয়া, শব্দ বাক্যের প্রাণ। বাক্যের প্রাণ কি? যদি প্রশ্ন করা হয় বাক্যের প্রাণ কি, তাহলে হচ্ছে শব্দ। বাক্য আবার কার প্রাণ? বাক্য আবার ভাষার প্রাণ। বাক্যটা ভাষার প্রাণ। আচ্ছা, এরপরে গঠনগতভাবে শব্দকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাইয়া? গঠনগতভাবে শব্দকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এক মৌলিক শব্দ, এক মৌলিক শব্দ, এক মৌলিক শব্দ, এক মৌলিক শব্দ। মৌলিক শব্দ আর কি আছে ভাইয়া? সাধিত শব্দ। এক মৌলিক শব্দ, আরটা কি? সাধিত শব্দ। ভাইয়া, মৌলিক শব্দ কোনগুলো? যেটা কখনোই ভাঙা যাবে না, সন্ধির মাধ্যমে হোক,
প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে হোক অথবা উপসর্গের মাধ্যমে হোক অনুসর্গের মাধ্যমে হোক কোনোভাবেই ভাঙা যাবে না। যেটা ভাঙা যাবে না সেটা হচ্ছে মৌলিক শব্দ। যেটা ভাঙা যাবে না সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে মৌলিক শব্দ। যে শব্দগুলো বিশ্লেষণ করা যায় না, কোনো উপায় করা যায় না, সেটা হচ্ছে মৌলিক শব্দ। যেমন এখানে আমি দিয়েছি ভাইয়া, এখানে আমি দিয়েছি লাল। লাল শব্দটাকে ভাঙা যায় না। আবার গোলাপ, এখানে কি হবে? গোলাপ। আবার যদি বলি নাক, তিন, হাত, কলম, এগুলোকে কখনো ভাঙা যায় না। আমি এখানে কি, আমি একটা ছন্দ মেলানোর চেষ্টা করেছি। লাল গোলাপের নাকে 3 হাত কলম, লাল গোলাপের নাকে 3 হাত কলম, কিন্তু মূল শব্দ হচ্ছে লাল গোলাপ নাক 3 হাত কলম। এগুলো কখনোই ভাঙা যায় না। এখন আপনি বলতে পারেন ভাইয়া আমি তো গোলাপকে ভাঙতে পারি। কিভাবে ভাঙতে পারেন? বললেন যে গোল যোগ আপ, গোল যোগ আপ, এই তো ভেঙে দিয়েছি সন্ধির মতো করে। কিন্তু আদৌ কি অর্থ দিচ্ছে? গোল মানে কি? গোল। আপ মানে উপরে, উপরে গোল। হলো? এটা কোনো ফুল বোঝাচ্ছে না। তাহলে ভাঙলে পরে আমরা অর্থ পাবো না, ভাঙলে পরে আমরা অর্থ পাবো না। তার মানে মৌলিক শব্দ কখনোই কি করা যায় না ভাইয়া? ভাঙা যায় না। এরপরে সাধিত শব্দ, যেটা বিশ্লেষণ করা যায় সন্ধির মাধ্যমে হোক, উপসর্গের মাধ্যমে হোক, অনুসর্গের মাধ্যমে হোক, প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে হোক, যেভাবে হোক না কেন, যদি বিশ্লেষণ করা যায় তাহলে সেটাই কি হবে ভাইয়া? সাধিত শব্দ। সেটাই কি? সাধিত শব্দ। যেমন আমরা এখানে দিয়েছি, আমি যে উদাহরণগুলো আজকে আপনাদের দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, এইগুলো মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ, এইগুলো আপনি মুখস্থ করে ফেলেন। যেমন এখানে উদাহরণ দিয়েছি দয়ালু, জমিদার, পানসা, হাতে ফুলেল, লাগালো হবে না, তাহলে দয়ালু, জমিদার, পানসা, হাতে ফুলেল। তাহলে এখানে আমি ছন্দ দিয়েছি কি? দয়ালু জমিদার পানসা হাতে ফুলেল লাগালো, দয়ালু জমিদার পানসা হাতে ফুলেল লাগালো। আচ্ছা, তাহলে দয়ালু জমিদার পানসা হাতে, দেখেন হাত যোগ এ, হাত যোগ এ কিসের মাধ্যমে আমরা যুক্ত করেছি? বিভক্তির মাধ্যমে যুক্ত করেছি। ফুলেল, আমরা বলি না যে আজকে কি শহীদ মিনারে ফুলেল শুভেচ্ছা জানাবো, তো ফুলের হবে না, হবে কি? ফুলেল শুভেচ্ছা, ফুলেল শুভেচ্ছা। ফুলের ওটা ভুল, ওটা সম্পূর্ণ কি? ভুল। তাহলে কি হবে? ফুলেল শুভেচ্ছা, ফুলেল, ফুলেল, ফুলেল। আবার আপনারা আমাকে ভুল ধরেন না যে এখানে বানানটা ভুল দেওয়া আছে, ফুলের হবে, স্যার তো দিয়েছে ফুলেল। না ভাইয়া, এটা ফুলেলির হবে। প্রিয় ভাই বোন আমার সবাই, আমাদের প্রিয় আর এক ভাই আছে হাদি, তাকে সে আপনারা খুব ভালোভাবে জানেন, সে গুলিবিদ্ধ হয়েছে। সবার কাছে তার জন্য আমি দোয়া প্রার্থী, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। প্রিয় ভাই বোন আমার সবাই তার জন্য দোয়া করবেন। সবাই বলেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে, আমিন। আল্লাহ যেন দ্রুত তাকে সুস্থতা দান করে, আল্লাহ যেন তাকে আমাদের মাঝে আবার ফিরিয়ে নিয়ে আসে। এরপরে ভাইয়া যদি আমরা দেখি যে উৎপত্তি অনুসারে, অর্থানুসারে, আমরা যদি দেখি অর্থানুসারে, অর্থানুসারে, অর্থানুসারে শব্দ 3 প্রকার। 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 প্রথম হচ্ছে যৌগিক শব্দ। প্রথম কি ভাইয়া? যৌগিক শব্দ। যৌগিক শব্দ কোনটা? যৌগিক শব্দ হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ উৎপত্তি। ব্যুৎপত্তি বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক। যেইভাবে উৎপত্তি হয়েছে সেইভাবেই আমরা এখন ব্যবহার করছি, সেটা হচ্ছে যৌগিক শব্দ হবে। সেটা কি হবে ভাইয়া? যৌগিক শব্দ হবে। সেটা কি হবে? যৌগিক শব্দ হবে। সেটা হচ্ছে যৌগিক শব্দ হবে। ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক। ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক হলে সেটা কি হয়ে যাবে? যৌগিক শব্দ হয়ে যাবে। আমরা একটু টেকনিকে মনে রাখার চেষ্টা করব, একটু টেকনিকে মনে রাখার চেষ্টা করব। কি কি ভাইয়া? নায়ক, গায়ক, চিকামারা, নয়ন পিতৃহীন, সুন্দরী মিতালি, সুন্দরী মিতালি, দৌহিত্র বাবুয়ানা, কর্তব্য, গোলাপি, শয়ন, বাদরামি, পাগলামি, মধুর, জলে গমন করলো। এখন আমরা ছন্দ দিয়েছি, নায়ক, গায়ক ও চিকামারা, চিকামারা নয়ন এবং পিতৃহীন সুন্দরী মিতালি,
পিতৃহীন সুন্দরী মিতালি, দৌহিত্র মিতালি ও দৌহিত্র বাবুয়ানা ভাব দেখিয়ে কর্তব্যে অবহেলা করে গোলাপি রঙের বিছানায় শয়ন করলো, পরে বাদরামি পাগলামি মধুর জলে গমন করলো। প্রিয় ভাই বোন আমার, এই যে দাগ দিয়েছি, নায়ক গায়ক চিকামারা, নয়ন পিতৃহীন, মিতালি দৌহিত্র বাবুয়ানা, কর্তব্য গোলাপি, শয়ন বাদরামি পাগলামি মধুর, এইগুলো উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক। উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক। এর জন্য এগুলো হচ্ছে যৌগিক শব্দ। যেমন আগে আমরা নৈ যোগ অক যদি সন্ধি বিচ্ছেদ করি, নৈ যোগ অক নায়ক, আগে আমরা নায়ক বলতাম, এখনো কিন্তু যে অভিনয় করে তাকে নায়ক বলি। আগে অভিনয় করে যে তাকে নায়ক বলতাম, এখনো আমরা সেই নায়ককে বলি। আবার উৎপত্তি হয়েছে সেইভাবে, গায়ক গৈ যোগ অক, গৈ যোগ অক, যে গান করে তাকে গায়ক বলি, এখনো আমরা যে গান করে তাকে গায়ক বলি। প্রিয় ভাই বোন আমার, তাহলে এই শব্দগুলো ব্যুৎপত্তিগত অর্থ বা উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক। এর জন্য এগুলোকে কি বলা হচ্ছে ভাইয়া? এগুলোকে বলা হচ্ছে যৌগিক শব্দ। এগুলোকে কি বলা হচ্ছে? যৌগিক শব্দ। আমি কিন্তু স্ক্রিনশট নেওয়ার জন্য আলাদা করে আপনাদের আবার সময় দেব না, আপনি ঘ্যাচ করে মারি দেবেন, খিচ করে মারি দেবেন, হয়ে যাবে স্ক্রিনশট। আর যদি পরে আবার ক্লাস করতে চান তাহলে বেটার হয়। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, তাহলে এগুলো হচ্ছে যৌগিক শব্দ। এখন চলে যাচ্ছি আমরা রুরি শব্দ, রুরো বা রুরি শব্দে। রুরো বা রুরি শব্দ, এখানে রুরো দিতে পারে, আবার রুরিও দিতে পারে, রুরো দিতে পারে, আবার রুরিও দিতে পারে, রুরো দিতে পারে, আবার রুরিও দিতে পারে। এগুলোর ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক নয়, এক নয়, এক নয়। তাহলে ব্যুৎপত্তি এবং ব্যবহারিক অর্থ এক হলে যৌগিক শব্দ, ব্যুৎপত্তি এবং ব্যবহারিক অর্থ যদি এক না হয় তাহলে সেটা রুরি শব্দ বা রুরো শব্দ। রুরি বা রুরো শব্দ, রুরি বা রুরো শব্দ। যেমন তেলে ভাজা সন্দেশ খেয়ে স্নাতক প্রবীণ, গবেষণা করে পাঞ্জাবি পরে হস্তির পিঠে চড়ে বাঁশি বাজিয়ে রাখাল সেজে স্বতন্ত্র অর্ধাঙ্গিনীকে আনতে যায় হরিণের মাংস দিয়ে মণ্ডপ তৈরি করায় কলাশের শ্বশুর পলাশ ও ঝি কুশল বিনিময় করলো। এই সকল শব্দ হচ্ছে আমাদের রুরো বা রুরি শব্দ। এই সকল শব্দ হচ্ছে আমাদের রুরো বা রুরি শব্দ। হ্যাঁ, এখন আপনারা ক্লাস করেন, পরে আপনারা আবার এই ক্লাসটা দেখে পরে নোট করবেন। তাহলে প্রিয় ভাই বোন আমার, রুরো বা রুরি শব্দ হতে হলে কি হতে হবে? ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ কখনোই এক হওয়া যাবে না। ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কখনোই এক হওয়া যাবে না। যেমন আমরা যদি বলি সন্দেশ, সমযোগ দেশ, এটা সন্ধি বিচ্ছেদ করলে আসে কি? সমযোগ দেশ। এটা সন্ধি বিচ্ছেদ করার পরে এটার অর্থ দাঁড়ায় সংবাদ। এটা অর্থ দাঁড়ায় ভাইয়া সংবাদ। ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়েছে, আমেরিকাকে সংবাদ পাঠান। তাহলে কি সন্দেশ পাঠাবে নাকি সংবাদ পাঠাবে? যদি বলি সন্দেশ পাঠান, তাহলে কি মিষ্টান্ন পাঠাবে নাকি সংবাদ খবর পাঠাবে? অবশ্যই খবর পাঠানোর কথা বলছে। কিন্তু ভাইয়া আমরা ব্যবহার করি মিষ্টান্ন হিসেবে। কি হিসেবে ব্যবহার করি? মিষ্টান্ন হিসেবে। এটা সংবাদ অর্থে আমরা ব্যবহার করি না। তাহলে ব্যবহারিক অর্থ ওর ব্যুৎপত্তিগত অর্থ এক হলো না। যেহেতু এক না, এর জন্য এটা হবে রুরো বা রুরি শব্দ। যেহেতু এক না, এর জন্য এটা হবে রুরো বা রুরি শব্দ। যেহেতু এক না, এর জন্য এটা হবে রুরো বা রুরি শব্দ। এরপরে ভাইয়া প্রবীণের কথা বলি। প্রবীণ, যে প্রকৃষ্ট রূপে বীণা বাজায় তাকে প্রবীণ বলা হয়। আবার বলছি, মনোযোগ দেবেন, যে প্রকৃষ্ট রূপে বীণা বাজায়, ও অনেক সুন্দর বীণা বাজাতে পারে, তাকে বলা হয় প্রবীণ। কিন্তু ভাইয়া আমরা তো বুঝি যার ডেট এক্সপায়ার, এক পা কব্বরে চলে গেছে, সে হচ্ছে প্রবীণ। যার ডেট এক্সপায়ার, এক পা কব্বরে চলে গেছে, সে কি? প্রবীণ। তাহলে ব্যবহারিক অর্থ উৎপত্তিগত অর্থ এক হলো না। আচ্ছা, গবেষণা যদি আবার সন্ধি বিচ্ছেদ করি, গো যোগ এসো না, গো যোগ এসো না, তার মানে গরু খোঁজা। এখন গবেষণা করতে গিয়ে কেউ গরু খোঁজে? আমি যে বাংলা নিয়ে গবেষণা করি, বাংলা নিয়ে পড়াশোনা করি, বাংলা নিয়ে প্রচুর পরিমাণে পড়াশোনা করি, প্রচুর পরিমাণে গবেষণা করি, কারণ বাংলা সাবজেক্টের মধ্যে কি আমি গরু খুঁজি যে কোথায় 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 গরু আছে?
না, আমার শিক্ষার্থীরা কিছু গরু আছে, ওই গরুদেরকে মানুষ করার জন্য আমি একটু গবেষণা করি। এখন আমি তো গরু খুঁজি না, গরুদেরকে পড়ানোর জন্য মূলত আমি একটু গবেষণাটা করছি। প্রিয় ভাই বোন আমার, তাহলে গবেষণা মূল অর্থ হচ্ছে গরু খোঁজা, কিন্তু আমরা ব্যবহার করি কোন একটা বিষয়ে বিশদ জ্ঞান অর্জন করা। কোন একটা বিষয়ে বিশদ জ্ঞান অর্জন করাকে বলা হচ্ছে গবেষণা। প্রিয় ভাই বোন আমার, পাঞ্জাবি একটা পোশাক হিসেবে আমরা চিনি, কিন্তু পাঞ্জাবে যারা বসবাস করে তাদেরকে বলা হয় পাঞ্জাবি। পাঞ্জাবে যারা বসবাস করে তাদেরকে বলা হয় কি? পাঞ্জাবি। এই যে আমি গায়ে দিয়ে আছি, এটা কি? পাঞ্জাবি। আমি তো পাঞ্জাবে বসবাস করি না, আমি তো বাংলাদেশি, আমি তো পাঞ্জাবি না। তাহলে বলা হচ্ছে একটা দেশের কথা, কিন্তু আমরা একটা পোশাককে বুঝি। আচ্ছা, এরপরে ভাইয়া হস্তির কথা যদি বলি, হস্তি যার হাত আছে সেই হস্তি। কিন্তু ভাইয়া আমারও হাত আছে, আপনারও হাত আছে, তাহলে কি আমি হস্তি, আপনি হস্তি? না, আপনিও হাতি না, আপনিও হস্তি না, আমিও হস্তি না। হস্তি বলতে বুঝি একটা বড় ধরনের প্রাণীকে, যার 4টা পা আছে, একটা লম্বা সুর আছে। আচ্ছা, এবারে ভাইয়া বাঁশির কথা যদি বলি, বাঁশিটা কি ভাইয়া? বাঁশ দিয়ে তৈরি যে কোনো জিনিস, যে কোনো আসবাবপত্র হচ্ছে বাঁশি। বাঁশ দিয়ে তৈরি যে কোনো আসবাবপত্র হচ্ছে বাঁশি। কিন্তু ভাইয়া আমরা বাঁশি বলতে কি বুঝি? আমরা বাঁশি বলতে বলছি যেটা বাজায়, হ্যাঁ, যেটা বাজায় সেটা কি? বাঁশি। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আশা করি সবগুলো বুঝতে পারছেন। এরপরে আমি এখানে ছন্দ দিয়েছি। কি ছন্দ দিয়েছি একটু দেখি। তেলে ভাজা সন্দেশ খেয়ে এক স্নাতক প্রবীণ গবেষণা করে পাঞ্জাবি পরে হস্তির পিঠে চড়ে বাঁশি বাজিয়ে রাখাল সেজে স্বতন্ত্রভাবে অর্ধাঙ্গিনীকে আনতে যায়। হরিণের মাংস দিয়ে মণ্ডপ তৈরি করায় লাবণ্যের শ্বশুর পলাশ ও ঝি কুশল বিনিময় করলো। প্রিয় ভাই বোন আমার, তাহলে আমাদের টেকনিকটা একটু মনে রাখার চেষ্টা করি। তেলে ভাজা সন্দেশ খেয়ে এক স্নাতক প্রবীণ গবেষণা করে পাঞ্জাবি পরে হস্তির পিঠে চড়ে বাঁশি বাজিয়ে রাখাল সেজে স্বতন্ত্রভাবে অর্ধাঙ্গিনীকে আনতে যায়। হরিণের মাংস দিয়ে মণ্ডপ তৈরি করায় লাবণ্যের শ্বশুর পলাশ ও ঝি কুশল বিনিময় করলো। ও প্রিয় ভাই বোন আমার, আপনার কি বুঝতে পারছেন কিনা? আর একটু দ্রুত যাব কিনা, নাকি এটাই ঠিক আছে? এখন চলে যাচ্ছি আমরা জগরুরো শব্দের মধ্যে। ভাইয়া জগরুরো শব্দটা কি একটু জেনে নেই। সমাস দ্বারা গঠিত শব্দ অথবা অন্য অর্থ প্রদান করবে, তার মানে সমার্থক শব্দ। যদি কোনো শব্দের ব্যাস বাক্য করা যায়, যদি কোনো শব্দ সমার্থক শব্দ মনে করি আমরা, তাহলে সেটাই হচ্ছে যৌগিক শব্দ, জগরুরো শব্দ হবে। সেটা কি হবে ভাইয়া? জগরুরো শব্দ হবে। আবার বলছি, জগরুরো শব্দ হতে হলে অবশ্যই তার ব্যাস বাক্য করতে পারা লাগবে। যদি ব্যাস বাক্য করতে না পারেন তাহলে সেটা জগরুরো শব্দ হবে না, অথবা এটার সমার্থক শব্দ হইতে হবে। যেমন আমরা যদি বলি ঘরে জামাই, ঘরে আশ্রিত জামাই, এটা জগরুরো শব্দ। আমরা যদি বলি অরুণ, আদিত্য, আফতাব, প্রভাকর, বিভাকর, দিনকর, দিনমণি, এগুলো হচ্ছে সমার্থক শব্দ, এগুলো হচ্ছে জগরুরো শব্দ। আমি বললাম ঝালমুড়ি, তার মানে ঝাল মিশ্রিত মুড়ি। আমি বললাম তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র। যেগুলোর ব্যাস বাক্য করা যায় সেগুলো হচ্ছে জগরুরো শব্দ, যেগুলো সমার্থক শব্দ সেগুলো হচ্ছে জগরুরো শব্দ। প্রিয় ভাই বোন আমার, আমরা কি বুঝতে পেরেছি কিনা একটু কমেন্টে জানাই। এরপর আমি এখানে দিয়েছি এক টেকনিকের মাধ্যমে। রাজপুত পঙ্কজ মহাযাত্রা করে জলধির কাছে গেলেন, এরপর পীতাম্বর, তরঙ্গম ও আদিত্যকে বলদ বরে জলদে পাঠালেন। এখন এখানে দেখি আমরা রাজপুত, পঙ্কজ, মহাযাত্রা, জলধি, জলদ, বলদ, আদিত্য, তরঙ্গম, পীতাম্বর, এই সকল শব্দ হচ্ছে জগরুরো শব্দ। জগরুরো শব্দ, জগরুরো শব্দ এখানে পাবেন। লাবিব হাসান, এখানে আপনারা আবার পেইড বেসের ক্লাসটা এখানে রেকর্ড থাকবে আমরা ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার, তাহলে এগুলো কি জগরুরো শব্দ, জগরুরো শব্দ। এখন উৎস বা উৎপত্তি অনুযায়ী শব্দকে আবার 5 ভাগে ভাগ করা যায়, 5 ভাগে ভাগ করা যায়। উৎস এবং উৎপত্তি অনুসারে শব্দকে 5 ভাগে ভাগ করা যায়। 1 তৎসম, 2 অর্ধতৎসম, 3 খাঁটি বাংলা বা তদ্ভব, 4 দেশি শব্দ, বিদেশি শব্দ। তৎসম, অর্ধতৎসম, খাঁটি বাংলা বা তদ্ভব, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। গত কয়েকদিন আগে একটা পরীক্ষায় খাঁটি বাংলা শব্দ দিয়ে আসছে, আপনারা লিখে আসছেন দেশি শব্দ। কিন্তু দেশি শব্দ হবে না ভাইয়া, আমরা সলভ দিয়েছি সেই প্রশ্নের। আচ্ছা, কিন্তু ভাইয়া এখানে একটা প্যাচ আছে। নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের মতে 4 প্রকার দেয়া আছে। কেন? এই অর্ধতৎসমটা বাদ দিয়েছে, অর্ধতৎসমটা
বাদ দিয়ে দিয়েছে। কেননা অর্ধতৎসম এখন খুব কম ব্যবহার হয়। গ্রামগঞ্জের মানুষরা এখন অনেক স্মার্ট কথা বলে, অনেক সুন্দরভাবে কথা বলার চেষ্টা করে, অনেক ভালোভাবে কথা বলে। আপনি গ্রামে থাকলেও দেখবেন আপনার বাবা মা যখন আপনার প্রতিবেশী বা অন্য কারোর সাথে কথা বলছে, যদি ফর্মাল কথা হয়ে থাকে বা দেখা যাচ্ছে গ্রামগঞ্জে যখন ডাক্তাররা যায় বা কেউ যায়, তখন দেখবেন অনেক সুন্দর করে স্মার্ট ভাবে কথা বলে, আঞ্চলিক ভাষায় খুব একটা কথা বলে না। এর জন্য অর্ধতৎসমকে বাদ দেওয়া হয়েছে। যদি আমাদের অপশনে উৎস বা উৎপত্তি অনুসারে শব্দ 5 প্রকার 4 প্রকার দুইটাই আসে, তখন আমরা উত্তর করব 4। আর যদি 4 না থাকে তখন আমরা উত্তর করব 5। কি উত্তর করবো ভাইয়া? 5। কি উত্তর করব? 5 উত্তর করব। কিন্তু যদি 5 অপশনে না থাকে তাহলে উত্তর করব 4। আর যদি দুইটাই থাকে তাহলে উত্তর করব 4। প্রিয় ভাই বোন আমার, আমরা কি বুঝতে পেরেছি? এখন দেখি তৎসমত বাংলা ভাষায় অনেক শব্দ, বহুত শব্দ মনে রাখা যায় না, অনেক শব্দ মুখস্থ করা যাবে না। তাহলে মুখস্থ করলে ভাই আপনি বাংলা একাডেমির ডিকশনারিটা, অভিধান তথ্যটা নিয়ে আসেন, ওই শব্দগুলো পড়ে ফেলবেন, আর কোন শব্দ আপনার একটাও পড়া লাগবে না। যদি ওই শব্দগুলো পড়তে পারেন আর একটাও শব্দ আপনার পড়া লাগবে না। ওই সবগুলো শব্দ হচ্ছে তৎসম। 1-1.5 লাখের মতো শব্দ আছে, বেশি নাই। আচ্ছা, কিন্তু আমরা টেকনিকের মধ্যে দেখি, যদি দেখি কখনো স্ন আছে, এটা স্ন, মূর্ধন্য স্বর নিচে মূর্ধন্য ন, দীর্ঘ উ দীর্ঘ ই, হয় দন্তন্য ন হয় মূর্ধন্য ন, ক্ষীয় মূর্ধন্য ন রি ফলাযুক্ত শব্দ, আবার যুক্ত বর্ণযুক্ত শব্দ, এইগুলো ম্যাক্সিমাম মানে 90% কি হতে পারে? তৎসম শব্দ হতে পারে। 90% কি হতে পারে? তামান্না রহমান, স্যার আপনি এত চিল্লায় কথা বলেন, গলা ব্যথা হয় না? ভাই আমার সারাদিন এটাই কাজ, সারাদিন এটার কাজ। আলহামদুলিল্লাহ সকাল 8টা থেকে 12:30 পর্যন্ত পড়াইছি আজকে জুমার দিনে। তারপর থেকে 3টা থেকে 1টা না, যে জবের আর একটা ব্যাচ পড়াইছিলাম অফলাইনে, জবের ব্যাচ পড়াইতে পড়াইতে তারপরে আপনাদের 5:30 পর্যন্ত পড়ানোর পরে এই যে আপনাদের জন্য আবার দৌড়াইলাম। সারাদিন এটা কাজ। আপনাদের ক্লাস শেষ হবে, আবার পেইড বেস আবার ক্লাস আছে, কোনো সমস্যা নেই। আল্লাহ দেশে এক পিস। দোয়া করবেন, এটার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যতদিন সুস্থ রাখে ইনশাল্লাহ এই মেশিনটা চলতে থাকবে। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, তাহলে তৎসম চেনার উপায় কি? এই সকল শব্দ থাকলে ম্যাক্সিমাম সময় তৎসম শব্দ হয়ে থাকে, ম্যাক্সিমাম সময় তৎসম শব্দ হয়ে থাকে। এর মধ্যে আমি কয়েকটা টেকনিক দিয়েছি। ধর্মপাত্র নারিকেল ভবনে পত্র পাঠালেন। ধর্মপাত্র, এই যাস না, ধর্মপাত্র নারিকেল ভবনে পত্র পাঠালেন। তাহলে এই যে পাঠালেনটা হবে না, পত্র, ভবন, নারিকেল, পাত্র, ধর্ম, এই শব্দগুলো কিন্তু বেশি আসে। আমি বারবার বলছি, আমি যে শব্দগুলো দিচ্ছি এইগুলোই বারবার আসে, এইগুলোই আপনাকে পড়তে হবে। এর বাইরে যদি পড়েন আপনার জন্য বেটার, কোনো প্রকার এক্সকিউজ ছাড়া। হস্তে যদি থাকে শক্তি, চন্দ্র সূর্য করবে ভক্তি, ভবনের পত্র, ধর্ম লাভ ক্ষতি, মনুষ্য পর্বতের কর্ম। আবার দেখি ভাইয়া, হস্তে যদি থাকে শক্তি, হস্তে যদি থাকে শক্তি, চন্দ্র সূর্য করবে ভক্তি, ভবনের পত্র ধর্ম লাভ ক্ষতি, মনুষ্য পর্বতের কর্ম। আচ্ছা, ধর্ম লাভ ক্ষতি মনুষ্য পর্বতের কর্ম, ধর্ম লাভ ক্ষতি মনুষ্য পর্বতের কর্ম। তাহলে এই সবগুলো হচ্ছে কি শব্দ ভাইয়া? তৎসম শব্দ, তৎসম শব্দ। এখন দেখি ভাইয়া অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দের একটা টেকনিক দিয়েছি এখানে। কি ভাইয়া? এখানে গিন্নি মাগি জ্যোৎস্না কুচ্ছিত গতরে বোস্টমের বাড়িতে নেমন্তন্ন খেতে গেল, কেষ্ট পুরুত খিদে পেয়ে শুধু আদা খায়। গিন্নি মাগি জ্যোৎস্না, মাগি কথাটা আপনারা ভালোভাবে নেবেন, কেননা ভাইয়া এখনো গ্রামগঞ্জে দেখবেন দাদিরা নানিরা নাতনিদেরকে বা ছেলের বউকে মাগি বলে ডাকে। এ মাগি কই গেলি তুই, এ মাগি এই দিকায়। এমনি তারা কিন্তু খারাপ ভাবে মিন করে বলে না। আমরা যেটা খারাপ ভাবে নিয়েছি সেটা খারাপ ভাবে মিন করে বলে না, এমনি তারা কথাটা ছলে ছলে চলে আসে। এটা অত্যাধিক অজপরা গায়ে এটা বেশি বলা হয়ে থাকে। তাহলে গিন্নি মাগি জ্যোৎস্না কুচ্ছিত গতরে বোস্টমের বাড়িতে নিমন্ত্রণ খেতে গেল, কেষ্ট ও পুরুত খিদে পেয়ে শুধু আদা খায়। এই সকল শব্দ হচ্ছে অর্ধ তৎসম শব্দ। এই সকল শব্দ কি ভাইয়া? অর্ধ তৎসম শব্দ। শাহিদা আক্তার, স্যার আপনার ভয়েসটা খুব সুন্দর, ক্লাস করতে বলো। আচ্ছা ঠিক আছে, এবারে স্যার প্লিজ ব্যাকরণের আলোচ্য বিষয়টা একটু
টেকনিকে বলবেন প্লিজ ভাই, কালকে যে টেকনিকটা দিলাম এই টেকনিকের পর আর কোনো টেকনিক লাগে না। গত পরশুদিন যে আমি লাইভ ক্লাসটা নিয়েছি, এই লাইভ ক্লাসটা দেখলে ইনশাল্লাহ ব্যাকরণে আলোচ্য বিষয়গুলো সব পারবেন, একটা মিস যাবে না, চ্যালেঞ্জ দিয়ে বলবো একটাও মিস যাবে না, ওইটা একটু দেখে নেবেন প্রিয় ভাই বোন আমার। তাহলে এগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। আচ্ছা, এবারে তদ্ভব বা খাঁটি বাংলা। ভাইয়া আমাদের মাথার মধ্যে একটা জিনিস সেট করতে হবে, তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ আর দেশি শব্দ এক না। তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ এবং দেশি শব্দ এক না। তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ আর দেশি শব্দ এক না, কখনোই এক না। তদ্ভব বা খাঁটি বাংলা আমাদের চলিত ভাষা ভাই, আমাদের চলিত ভাষা হচ্ছে তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ, আর দেশি শব্দটা হচ্ছে আঞ্চলিক ভাষা। দেশি শব্দটা হচ্ছে আঞ্চলিক ভাষা, আর তদ্ভব খাঁটি বাংলা শব্দ হচ্ছে চলিত ভাষা। আচ্ছা, এখন দেখি ভাইয়া এখানে যে শব্দগুলো দিয়েছি আমি, আখিয়াজ করছে কাজ, মুখ পড়েছে বইয়ের সাজ, বৌমা এনেছে ভাত মাছ, মাথায় হাত কানে দাঁত। ভাইয়া এই হাত শব্দটা কতদিন আসছে না? গতদিন এই হাত শব্দটা একটা জবের পরীক্ষা আসছে না, আমি সলভ দিয়েছি না ভাইয়া? হাত শব্দটা কি? হাত শব্দটা খাঁটি বাংলা। হাত শব্দটা কি? খাঁটি বাংলা। অনেকে দেশি দিয়ে আসছে। হাত শব্দটা খাঁটি বাংলা শব্দ। আবার বলছি ভাইয়া, আখিয়াজ করছে কাজ, এখানে সবই হচ্ছে চলিত ভাষায় লেখা, তদ্ভব ভাষায় লেখা বা খাঁটি বাংলায় লেখা। আখিয়াজ করছে কাজ, মৌ পড়েছে বিয়ের সাজ, বৌমা এনেছে ভাত মাছ, মাথায় হাত কানে দাঁত। এখানে বিন্দুটা কি জন্য দিয়েছে আমি নিজেও জানি না, যাই হোক আখিয়াজ করছে কাজ, কাজ মৌ পড়েছে বিয়ের সাজ, বৌমা এনেছে ভাত মাছ, মাথায় হাত কানে দাঁত। চাঁদ সই করা, মাথায় হাত কানে দাঁত। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, তাহলে এই সকল শব্দ হচ্ছে কি তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। এর বাইরেও আমরা যারা স্বাভাবিক কথা বলি সকল কথাই কি চলিত বা খাঁটি বাংলা শব্দ। এখন চলে যাচ্ছে আমরা দেশি শব্দের ক্ষেত্রে। ভাইয়া দেশি শব্দ মনে রাখার আরেকটা টেকনিক দিয়েছি, কি দেখি আমরা? যাস না ভাই, দেশি শব্দ মনে রাখার, দেশি দেশি দেশি, এই তো দেশি শব্দ মনে রাখার টেকনিকটা কি দেখি। এই যে দেশি শব্দ মনে রাখার টেকনিকটা কি? আচ্ছা, এক গঞ্জের কুড়ি ডাগর ডোলা, ঢেকি নিয়ে টোপর মাথায় দিয়ে, চুঙ্গা হাতে পেটের জ্বালায়, চুলা কুলা ডাব জারুল জলপাই ডিঙ্গা নিয়ে টঙের মাচায় উঠলো। এই সকল শব্দ হচ্ছে দেশি শব্দ। আবার একটু দেখি ভাইয়া, দেশি শব্দ মনে রাখার সহজ টেকনিকটা কিভাবে? এক গঞ্জের কুড়ি ডাগর ডোলা ঢেকি নিয়ে টোপর মাথায় দিয়ে, চোঙ্গা হাতে পেটের জ্বালায়, চুলা কুলা ডাব জারুল জলপাই ও ডিঙ্গা নিয়ে টঙের মাচায় উঠলো। এই সকল শব্দ হচ্ছে দেশি শব্দ। ম্যাক্সিমাম সময় দেখবেন এইগুলোই বেশি আসে, ম্যাক্সিমাম সময় দেখবেন এইগুলোই বেশি এসে থাকবে প্রিয় ভাই বোন আমার। এরপরে আছে আমাদের বিদেশি শব্দ অ্যাভেলেবেল। ম্যাক্সিমাম সময় বিদেশি শব্দগুলোই বেশি এসে থাকে। তবে ফার্সি শব্দ মনে রাখার কিছু টেকনিক আমি এখানে দিচ্ছি, দেখি। তবে এই টেকনিকের বাইরে বিদেশি শব্দগুলো পড়ে রাখবেন ইচ্ছা হলে। এখানে ছন্দটা কি? নামাজ রোজা করলে বেহেশত আর গুনাহ করলে দোজখ ফেরেশতা হিসাবে রাখবে, আর পয়গম্বর খোদার কাছে গুনাহ মাপের সুপারিশ করবে। আচ্ছা দেখি, নামাজ রোজা করলে বেহেশত আর গুনাহ করলে দোজখ ফেরেশতা হিসেবে রাখবে, আর পয়গম্বর খোদার কাছে গুনাহ মাপের সুপারিশ করবে। এছাড়া গুরুত্বপূর্ণ কিছু ফার্সি শব্দ দেখি আমরা। এই যে মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ: জাদু, বেচারা, সবুজ, সিতারা, শাক, বরফ, আয়না, হাঙ্গামা, আসমান, পেরেশান, বাবেল, মানদেব। এগুলো কি? এগুলো সব হচ্ছে ফার্সি শব্দ। এখানে সবই হচ্ছে ফার্সি শব্দ, স্টার জন্য দেওয়া আছে ভাইয়া, সবই হচ্ছে ফার্সি শব্দ।
তামান্না রহমান ঢেকি নাকি হিন্দি? ভাইয়া অবশ্যই হিন্দি, কিন্তু সেটা ভুল করলে, অবশ্যই হিন্দি কিন্তু সেটা ভুল করলে। আর আমরা জানি হচ্ছে বাংলা শব্দ, সুতরাং এটা দেশি শব্দ দেবেন। তাহলে এগুলো হচ্ছে ফার্সি শব্দ। নামাজ রোজা করলে ভেস্ত আর গুনাহ করলে দোজখ, ফেরেশতা হিসেবে রাখবে আর পয়গম্বর খোদার কাছে গুনাহ মাপের সুপারিশ করবে। এছাড়া গুরুত্বপূর্ণ ফার্সি শব্দ কোনটা কোনটা ভাইয়া একটু দেখি। জাদু বেচারা সবুজ সেতারা, জাদু বেচারা সবুজ সেতারা, শাক বরফ আয়না হাঙ্গামা, আসমান পেরেশান বাবেল মানদেব, এগুলো বেশি আসে তার জন্য এগুলো দিয়েছি। যেহেতু আমরা বলেছি এটা একটা সাজেশন মূলক ক্লাস হবে, এগুলো একটা সাজেশন মূলক ক্লাস হবে, টেকনিকের ক্লাস। হ্যাঁ, টেকনিক ক্লাসেই মনে করতে পারেন। এখন ভাইয়া দেখি আমরা টেকনিকে পর্তুগিজ শব্দ কিভাবে আমরা পড়বো, টেকনিকে পর্তুগিজ শব্দ আমরা কিভাবে মনে রাখবো। চোর, চোর গির্জার গুদামে ঢুকে পাদ্রীকে বেঁধে রেখে চাবি ও ক্রুশ দিয়ে আলমারি খুলে আনারস, আলকাতরা, পিস্তল, আলপিন, পাউরুটি, বালতি সব নিয়ে গেল। জানালা দিয়ে দেখলো পাশের কেদারায় বেহালা পেঁপে পেয়ারা কাবাব আচার খাচ্ছে। আবার বলছি, চোর গির্জার গুদামে ঢুকে পাদ্রীকে বেঁধে রেখে চাবি ক্রুশ দিয়ে আলমারি খুলে আনারস, আলকাতরা, পিস্তল, আলপিন, পাউরুটি, বালতি সব নিয়ে গেল। জানালা দিয়ে দেখলো পাশের কেদারায় বেহালা পেঁপে পেয়ারা কাবাব আচার খাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের কি শব্দ ভাইয়া? এগুলো সবই পর্তুগিজ শব্দ। সবই কি পর্তুগিজ শব্দ, এগুলো সবই কি পর্তুগিজ শব্দ। মিতু দাস, অনেক বেশি দেরি হয়ে গেল। আজকে দেরি করলে আর কিছু করার নাই ভাইয়া, আজকে হচ্ছে দেরি করলে কিছু করার নেই। এরপরে ভাইয়া আরবি শব্দ মনে রাখবো কিভাবে। আরবি শব্দ টেকনিকটা দেখি, দেখেন আদালত, ইজলাস, কলম। দেখেন কালামুন থেকে কলম শব্দটা আসছে, কালামুন থেকে কলম শব্দটা আসছে। লোকসান, দেখেন লোকসানটা কি, লাম মিম সিন নুন, লোকসান, লোকসান। খবর, 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 খবর। তারিখ, তারিখ, ইয়া তারিখ। নগদ, নুন গ দ, নুন গদ, নুন গদ, নুন গ দ, নগদ। এরপরে চলে আসে জরিমানা, শরবত, হামলা, গোসল, হালুয়া, শহীদ, শয়তান, জালাতন, মোলায়েম, খবিশ। এই সকল শব্দ আরবি শব্দ, এগুলো বেশি এসেছে। প্রিয় ভাই বোন আমার, আদালত, ইজলাস, কলম, লোকসান, লোকসান, খবর, তারিখ, নগদ, জরিমানা, শরবত, হামলা, গোসল, হালুয়া, শহীদ, শয়তান, জালাতন, মোলায়েম, খবিশ, এই সকল শব্দ আরবি শব্দ। এই সকল শব্দ আরবি শব্দ, এই সকল শব্দ আরবি শব্দ, এই সকল শব্দ কি, এই সকল শব্দ আরবি শব্দ। এখন চলে যাচ্ছে আমরা ইংরেজি শব্দের ক্ষেত্রে। ইংরেজি শব্দ কোনটা কোনটা? অফিস, পুলিশ আমরা তো দেখলেই বুঝতে পারবো, কিন্তু যেগুলো বরাবর এসে থাকে সেগুলো আমরা দিচ্ছি। অফিস, পুলিশ, জাদ্রেল, অফিস, পুলিশ, জাদ্রেল, সেমিকোলন, কমা, কোলন, হাসপাতাল, কেরোসিন, লাইব্রেরি, কলেজ, বাইবেল। এখন দেখেন ভাইয়া, এই যে হাসপাতাল, হাসপাতাল শব্দটা কিন্তু কি হসপিটাল বলি না, হসপিটাল যেমন ইংরেজি শব্দ, এই হাসপাতালটাও ইংরেজি শব্দ। কেরোসিন, লাইব্রেরি, কলেজ, বাইবেল এসব হচ্ছে ইংরেজি শব্দ। অফিস, পুলিশ, জাদ্রেল, সেমিকোলন, কমা, কোলন, হাসপাতাল, কেরোসিন, লাইব্রেরি, কলেজ, বাইবেল এই সকল শব্দ হচ্ছে ইংরেজি শব্দ। আচ্ছা, এরপরে হিন্দি শব্দ। হিন্দি শব্দ কোনগুলো একটু দেখবেন ভাইয়া। পানি, ধুতি, টহল, ঠান্ডা, ফুসকা যে খান, আপনাদের প্রিয় জিনিস ফুসকা। ছেলেদের হাতে যেমন মজা, পায়েও তেমনি মজা। এটার প্রমাণ কোথায় পাওয়া যায়? ফুসকা খাওয়ার সময় পাওয়া যায়। ছেলেদের হাতেও জাদু আছে, পায়েও জাদু আছে। ছেলেদের এত নগণ্য ভাববেন না, যেমনই হাতে জাদু তেমনি পায়ে জাদু। আচ্ছা, ফুসকা, জুতা, লাগাতার, সমঝোতা, চানাচুর, জিলাপি, ফালতু, হিজরা এই সকল শব্দ হচ্ছে
হিন্দি ভাষার শব্দ। এই সকল শব্দ কি? হিন্দি ভাষার শব্দ। দেখছেন শব্দের সাথে কত সুন্দর মিল আছে, শব্দের সাথে কত সুন্দর মিল আছে। হতে হিন্দি হতে হিজরা, হতে হিন্দি হতে হিজরা। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, তাহলে এগুলো কি শব্দ? এগুলো সবই হিন্দি ভাষার শব্দ। খ্যাচ্চত করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, খ্যাচ্চত করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আচ্ছা তুর্কি শব্দ, তুর্কি শব্দ কোনগুলো দেখি আমরা একটু। এখানে দিয়েছি দারোগা, চাকর, চাকু বাবা, কাচি, চোগা, তালাশ, উজবুক, মুসলেকা, বারুদ, কোরমা, বাবুর্চি, কুলিলাস। এই সকল শব্দ হচ্ছে তুর্কি শব্দ। এই সকল শব্দ কি? এই সকল শব্দ হচ্ছে তুর্কি শব্দ। তুর্কি শব্দ কোনগুলো মনে রাখবো ভাইয়া? তুর্কি শব্দ কোনগুলো? দারোগা, চাকর, চাকু, বাবা, কাচি, চোগা, তালাশ, উজবুক, মুসলেখা, বারুদ, কোরমা, বাবুর্চি, কুলি, লাশ। এগুলো সবই হচ্ছে তুর্কি শব্দ। এগুলো সবই কি? তুর্কি শব্দ। ফুচকা খাওয়া বাদ দিছি, আরে বাদ দিয়ে লাভ আছে? একবার কাজ সামনে আসলে এমনি ঠোঁটে জল চলে আসে নাকি? ফুচকা আসলে অনেক ভালো একটা খাবার, যদি একটু স্বাভাবিকভাবে নিজেরা বানিয়ে খান ওটা বেটার হয়। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, এরপরে ফরাসি শব্দ। আর একটা কথা বলে রাখি ভাই, ফার্সি শব্দ ফরাসি শব্দ এক না, ফার্সি শব্দ ফরাসি শব্দ এক না। আচ্ছা ফরাসি শব্দ কি? কাকু রেডি তো, খেলা জমছে, ও কাকু রেডি তো, খেলবো। এই যে কাতে কার্তুজ, কুতে কুপন, রেতে রেস্তোরাঁ, ডিতে ডিপো। কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ। কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ ফরাসি শব্দ। এবারে কি কি আছে ভাইয়া? রেনেসাস, ওলন্দাজ। এই ওলন্দাজ শব্দটা কিন্তু ফার্সি শব্দ। ওলন্দাজ শব্দটা কি? ফার্সি শব্দ। এবারে গ্যারেজ, একতারা। একতারা তুই দেশের কথা বল রে এবার বল। এই যে একতারা বললাম, এই একতারা হচ্ছে ফরাসি শব্দ। একতারা কি? ফরাসি শব্দ। কাকু রেডি তো? এই যে কাতে কার্তুজ, কুতে কুপন, রেতে রেস্তোরাঁ, ডিতে ডিপো, এই সকল শব্দ হচ্ছে ফরাসি শব্দ। এরপরে রেনেসাস, ওলন্দাজ, গ্যারেজ, একতারা, এগুলো সবই হচ্ছে কি? ফরাসি শব্দ। এবারে ভাইয়া ওলন্দাজ শব্দ কোনগুলো? একটা কথা মনে রাখবেন, ওলন্দাজ শব্দ হচ্ছে তাসের নাম। তাসের নাম। এখন আমার বোনরা তো তাস খেলে না, ওরা নাম জানবে কিভাবে? হ্যাঁ, এগুলো হচ্ছে তাসের নাম। এমনও সময় আছে, এমনও সময় ছিল এক সময় যখন আরো ইয়ং ছিলাম, আরো মনের মধ্যে ইস্ক ছিল, সারা রাত ধরে তাস খেলতাম বন্ধুরা মিলে, কোনো টাকার বিনিময় না, এমনিতেই। ওই ইটালিয়ান কল ব্রিজ টলব্রিজ এইগুলো খেলতাম আর কি, ম্যারেজ টেরেস এগুলো খেলতাম শখ করে। দেখা যাচ্ছে 10টার সময় বসছি, অনেকদিন পরে বিশ্ববিদ্যালয়ের ছুটি হয়েছে, ক্যাম্পাস টাইমে সবকিছু বন্ধ, তখন বিশ্ববিদ্যালয়ের ছুটি, সব আমার বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের ছুটি হয়ে গেছে, বাসায় গেছি, তখন বসতাম একবারে 10টার সময়, রাত 10টার সময় খাওয়া দাওয়া করে বসতাম। গ্রামের বাসা তো, ফজর আজান দিয়ে দিত। এত মজা, যারা তাস খেলে তারা জানে। কিন্তু ভাইয়া কোনো প্রকার ভাবে টাকার বিনিময়ে তাস খেলা যাবে না। আচ্ছা এখন দেখি ওলন্দাজ শব্দ। ফাজলামো কম করে নি, বহুত ফাজলাম করছি। ওলন্দাজ শব্দ কোনগুলো? ওলন্দাজ শব্দ হচ্ছে টেক্কা, তুরুপ, ইস্কাপন, হরতন, রুইতন। টেক্কা, তুরুপ, ইস্কাপন, হরতন, রুইতন, এগুলো সবই ওলন্দাজ শব্দ। এবারে গুজরাটি শব্দ কোনগুলো? গুজরাটি হক, হক, হক কি? হকতে, হতে, হরতাল, খতে, খদ্দর, সাহেব। গুজরাটি হক সাহেব, গুজরাটি হক সাহেব। এবারে পাঞ্জাবি শব্দ কোনগুলো ভাইয়া? পাঞ্জাবি। এই পাঞ্জাবিটাও পাঞ্জাবি শব্দ, এই পাঞ্জাবিটাও পাঞ্জাবি শব্দ। পাঞ্জাবি চাষি, পাঞ্জাবি কি? চাষি। চাতে কি? চাহিদা, শীতে শিখ। চাতে চাহিদা, শীতে শিখ। ভাইয়া একটু আজান পড়ছে, আমরা একটু দেখি, কথা কম বলি।
আমাদের শাহিদা আক্তার বলেছেন অফিসের বাংলা কি ভাই? অফিসের বাংলা তো দপ্তর। দেখি আমরা এখানে জার্মানি শব্দের কথা বলছিলাম। জার্মানি শব্দ কোনগুলো? কিন্ডার গার্টেন, নাৎসি। গ্রিক শব্দ দাম, কমলেশ, দামটা গুরুত্বপূর্ণ। চীনা শব্দ চা, চিনি, লিচু, সাম্পান। চীনা শব্দ চা, চিনি, লিচু, সাম্পান। মায়ানমার শব্দ কোনগুলো? লুঙ্গি, ফুঙ্গি, নাপ্পি। এবার নাপ্পি তো আপনারা চেনেন না। নাপ্পি হচ্ছে পাহাড়ি অঞ্চলেদের একটা খাবার, শুটকি আর কি ভর্তা করে, মানে পা পিষায়া পিষায়া, পা দিয়ে পিষায়া পিষায়া এই নাপ্পিটা তৈরি করা হয়। ওরা খুব মজা করে খায় এটা। যারা পাহাড়ি অঞ্চলে আছেন বা কক্সবাজার বা হচ্ছে বান্দরবান, খাগড়াছড়ির দিকে আছেন, তারা এই নাপ্পিটা খুবই সুস্বাদু করেন, এমন অনেক টেস্ট নাকি। আমার এক বন্ধু বলেছিল এটা মারাত্মক লেভেলের টেস্ট হয়। আচ্ছা, ইতালি শব্দ কোনগুলো? ম্যাজেন্ডা, ফ্যাসিস্ট। ভাইয়া ফ্যাসিস্টটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যালেরিয়া। মেক্সিকান শব্দ কি? চকলেট। আমরা যে চকলেট গুলো খাই, চকলেট প্রিয় যারা আছি, এই মেক্সিকান, এটা মেক্সিকান শব্দ থেকে আসছে। পেরু শব্দ কুইনাইন। আর আমাদের যে ডেঙ্গু হয়, এটা হচ্ছে স্প্যানিশ শব্দ ডেঙ্গু। ডেঙ্গু ডেঙ্গু স্প্যানিশে সবচেয়ে মহামারী আকার ধারণ করেছিল। একবারে কত লক্ষ জন মানুষ মারা গিয়েছিল। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, এরপরে মিশ্র শব্দ। মিশ্র শব্দ বলতে যেই শব্দের মাঝে দুইটা ভাষা থাকবে, দুইটা শব্দ থাকবে, একটা শব্দ কিন্তু দুইটা ভাষার। যেমন আমরা বলেছি রাজা, বাদশাহ। রাজা, বাদশাহ। রাজাটা হচ্ছে তৎসম শব্দ, বাদশাটা হচ্ছে ফার্সি শব্দ। হেড, মৌলবী। হেডটা হচ্ছে ইংরেজি শব্দ, মৌলবী হচ্ছে ফার্সি শব্দ। ডাক্তার, খানা। ডাক্তার হচ্ছে ইংরেজি, খানা হচ্ছে ফার্সি শব্দ। চৌহদ্দি। চৌ হচ্ছে ফার্সি শব্দ, হদ্দি হচ্ছে আরবি শব্দ। হেড, পণ্ডিত। হেড হচ্ছে ইংরেজি শব্দ, পণ্ডিত হচ্ছে তৎসম শব্দ। এরপরে হাট, বাজার। হাট হচ্ছে বাংলা শব্দ, হাট হচ্ছে বাংলা শব্দ, বাজার হচ্ছে ফার্সি শব্দ। পকেট মার। পকেট ইংরেজি শব্দ, মার বাংলা শব্দ, মার বাংলা শব্দ। খ্রিস্টাব্দ, খ্রি। খ্রি খ্রি হচ্ছে ইংরেজি শব্দ, স্টাব্দ হচ্ছে তৎসম শব্দ। আইনজীবী। আইন ফার্সি শব্দ, জীবী হচ্ছে তৎসম শব্দ। কাগজ, কলম। কাগজ, কাগজ হচ্ছে ফার্সি শব্দ, কাগজ ফার্সি শব্দ। ওই যাস না কেন? আচ্ছা, কাগজটা কি? কাগজটা হচ্ছে ফার্সি শব্দ, কলমটা হচ্ছে কলম আরবি শব্দ। কলম হচ্ছে আরবি শব্দ, আমি একটু আগে বললাম না ভাইয়া? কলম হচ্ছে কি? আরবি শব্দ। কালামুন থেকে আসছে কলম। আদম শুমারি, এই আদম শব্দটা এসেছে আরবি শব্দ থেকে, শুমারি শব্দটা এসেছে ফার্সি শব্দ থেকে। যখনই আরবির কথা মনে ওঠে তখনই ওয়াজের সুরে কথা বলতে ইচ্ছা হয়। ও প্রিয় ভাই বোন আমার, এখানে বলেছি আদম। আদম কোন ভাষা থেকে আসছে? আদম আরবি ভাষা থেকে আসছে। শুমারি কোন ভাষা থেকে আসছে? শুমারি ফার্সি ভাষা থেকে আসছে। তাহলে এই সকল শব্দ হচ্ছে মিশ্র শব্দ। আর একটা কথা মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, কখনোই মিশ্র শব্দ আর জোর কলম শব্দ এক নয়। কখনোই মিশ্র শব্দ এবং জোর কলম শব্দ এক নয়। কেন এক নয় একটু বোঝাই। মিশ্র শব্দ দুইটা ভাষার শব্দ থাকবে, দুইটা ভাষার শব্দ থাকবে, দুইটা ভাষার শব্দ থাকবে। কিন্তু জোর কলম শব্দ দুইটা শব্দকে আমরা এক করে বলবো, সেটাকে বলা হচ্ছে জোর কলম শব্দ। যখন দুইটা শব্দকে এক করে বলবো তখন সেটাকে জোর কলম শব্দ বলবো। কিন্তু মিশ্র শব্দের ক্ষেত্রে একটা শব্দ থাকবে, সেটা দুই শব্দ হবে, দুই ভাষার শব্দ হবে। মিশ্র শব্দ একটা শব্দ থাকবে কিন্তু দুইটা ভাষার শব্দ হবে। কিন্তু জোর কলম শব্দ দুইটা শব্দ থাকবে কিন্তু একটা শব্দে রূপান্তর করে ফেলবো। যেমন এখানে দিয়েছি ধোয়া যোগ কুয়াশা, দুইটা মিলে হয়ে গেল ধোয়াশা। মিনত যোগ বিনতি, দুইটা মিলে হয়ে গেল মিনতি, হয়ে গেল গিরগিটি যোগ টিয়া, দুইটা মিলে হয়ে গেল গিরগিটিয়া। হাতি যোগ তিমি, দুইটা মিলে হয়ে গেল হাতিমি। দাঙ্গা যোগ হাঙ্গামা, দুইটা মিলে হয়ে গেল দাঙ্গামা। এগুলো হচ্ছে জোর কলম শব্দ। প্রিয় ভাই বোন আমার, মনে রাখবে, মনে রাখবে, জোর কলম শব্দ এবং মিশ্র শব্দ কখনোই এক হয় না। জোর কলম শব্দ এবং মিশ্র শব্দ কখনোই এক হবে না। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, একটা ওয়াজ দিয়ে একটা টান দিয়ে দিলাম। আমাদের শব্দ সম্ভার এখানেই খতম। এখন আমরা চলে যাব অনুসর্গে। ভাইয়া আমরা শব্দ ভান্ডার একটু মনোযোগ দিয়ে পড়বো, একটু বারে বারে পড়বো, একবারে পড়ে ফেলবো না, ইনশাল্লাহ আমাদের মনে থাকবে। ইনশাল্লাহ আমাদের মনে থাকবে। একবার পড়বো না, বারে বারে পড়বো। একবারে পড়লে মনে থাকবে না। ঠিক আছে? মনে থাকবে তো? হ্যাঁ, ক্লাসটা কি বেশি দূরত্ব টানা হচ্ছে নাকি ভাইয়া? ঠিক আছে,
সবাই একটু কমেন্ট করে জানান তো। মুন্নি খাতুন, মুন্নি, অনার্স মাস্টার্সে আপনার টেকনিক পড়লে বাংলা নিয়ে পড়া আরো সহজ হতো। আচ্ছা, ইনশাল্লাহ এখন থেকে টেকনিক নেন, আর সামনে এত সমস্যা হবে না। জবের ক্ষেত্রে চাকরি পাবেন, জব পাবেন, জব পাওয়ার পরে ভাইয়ের কথা মনে রাখবেন। এখন আমরা পড়বো অনুসর্গ। এই আপনারা দ্রুত কমেন্ট করেন না কেন? কেমন লাগছে ক্লাসটা? দ্রুত কমেন্ট করেন, দ্রুত 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 কমেন্ট করবেন। ভাইয়া কেমন লাগছে ক্লাসটা? জামিয়া করিম, মাশাআল্লাহ স্যার, আমাদের অলরাউন্ডার। আফরোজা আক্তার, ঠিক আছে। শাহিদা আক্তার, অনেক সুন্দর হয়েছে স্যার। আতিকুর রহমান বলছেন অস্থির। আচ্ছা, সারোয়ার মোর্শেদ, ঠিক আছে স্যার, এভাবেই চলুক। ধন্যবাদ। আপনাদের পরিচিত যারা আমাদের ম্যারাথন ক্লাসে ভর্তি হয়নি, আপনারা চেষ্টা করবেন আমাদের ম্যারাথন ক্লাসে যেন তারা ভর্তি হয়ে যায়। যদি তাদের উপকার করতে চান বা আপনি যদি উপকার পেয়ে থাকেন, অবশ্যই ভর্তি করাবেন প্রিয় ভাই বোন আমার, যেন অল্প সময়ের মধ্যে একটা রিভিশন হয়ে গেল। ভাইয়া এই বাজারে এই 700, 800, 900 টাকা দিয়ে একটা ফুল কোর্স বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথমেটিক্স ফুল কোর্স আপনি রিভিশনের জন্য পাচ্ছেন। এটা খুবই কম, খুবই রেয়ার। আচ্ছা, অনুসর্গ, অনুসর্গ নিয়ে যদি আলোচনা করি ভাইয়া, অনু অর্থ কি? অনু অর্থ পশ্চাতে। অনু অর্থ কি? পশ্চাতে। আর স্বর্গ অর্থ অবস্থান। স্বর্গ অর্থ কি ভাইয়া? অবস্থান, ব্যবহার। অবস্থান, ব্যবহার, আবার সৃষ্টি। অবস্থান, ব্যবহার, সৃষ্টি। পশ্চাতে বা পাছায়, পশ্চাতে বা পাছায়, অর্থাৎ অনুসর্গ হচ্ছে যেটা পাছায় বসবে। কার পাছায়? শব্দের পাছায় বসবে, সেটা হচ্ছে অনুসর্গ। যেটা শব্দের পাছায় বসবে সেটা কি? অনুসর্গ। আসলে পাছায় না, এটা হচ্ছে পশ্চাতে বললে ভালো হয়, জাস্ট ফান করে আমি পাছায় বলেছি। আচ্ছা, অনুসর্গ, অনু মানে পশ্চাতে, স্বর্গ মানে অবস্থান, ব্যবহার, সৃষ্টি। এখন দেখি আমরা ভাইয়া, অনু অর্থ কি? অনু অর্থ পরে বা পশ্চাতে, আর স্বর্গ অর্থ কি? সৃষ্টি, ব্যবহার, অবস্থান। সুতরাং যা পরে ব্যবহার হয় তাই অনুসর্গ। যা কিসের পরে ব্যবহার হবে? পদের পরে, শব্দের পরে ব্যবহার হবে, সেটাই অনুসর্গ। পদের পরে ব্যবহার হবে, সেটাই অনুসর্গ। পদের পরে ব্যবহার হলে সেটা অনুসর্গ। যেমন আবার বলছি, উপসর্গ যেমন ধাতুর আগে বসে, অনুসর্গ তেমনি ধাতুর পরে বসে। তাহলে উপসর্গ আগে, অনুসর্গ পরে। উপসর্গ আগে, অনুসর্গ পরে। উপসর্গ আগে, অনুসর্গ পরে। প্রিয় ভাই বোন আমার, এই যে একটা তালিকা দিয়েছি, এত সুন্দর দেখতে বাংলায় ব্যবহৃত অনুসর্গের তালিকা, এর বাইরে আসবে না, আসবে না, আসবে না। আমরা এইগুলো মনে রাখবো ভাইয়া, এইগুলো মনে রাখবো। আচ্ছা, যেমন এখানে আমি দিয়েছি কি? এখানে আমি প্রথমে দিয়েছি অপেক্ষা, এরপরে দিয়েছি অবধি, এরপরে দিয়েছি অভিমুখে, আগে, উপরে, করে, কর্তৃক, কাছে, কারণে, ছাড়া, জন্য, তরে, থেকে, দরুন, দিকে, দিয়ে, দ্বারা, ধরে, নাগাদ, নিচে, পর্যন্ত, পানে, পাশে, পিছনে, প্রতি, বদলে, বনাম, বনাম, বরাবর, বাইরে, বাদে, বাবদ। বাদে কথাটা কি দুইবার বললাম? আচ্ছা না, বাবদ, বিনা, ব্যতীত, বিনা, ব্যতীত, ভিতরে, মতো, মধ্যে, মাঝে, লেগে, সঙ্গে, সম্মুখে, সাথে, সামনে, হতে। এই সকল শব্দ, সকল শব্দ হচ্ছে কি? অনুসর্গ। সকল শব্দই অনুসর্গ, মানে কি? পরে বসে। এখন ভাইয়া প্রশ্ন করবে কিভাবে জানেন? প্রশ্ন আসবে যে নিচের কোনটি অনুসর্গ, বা এই বাক্যের মধ্যে কোনটা অনুসর্গ।
বা বলবে কি যে অভিমুখে দিয়ে বলবে, অভিমুখে দিয়ে বলবে যে অভিমুখের শব্দটি কি, কি জাতীয় শব্দ, অভিমুখের শব্দটি কি জাতীয় শব্দ, অনুসর্গ, উপসর্গ, অনুসর্গ যে গঠিত না, অনুসর্গ, উপসর্গ, পদাশ্রিত নির্দেশক নাকি বিশেষণ ইত্যাদি ইত্যাদি এরকম দিয়ে দেবে, একটু কনফিউশন মূলক দিয়ে দেবে। আপনারা চাইলে এইটা কি করবেন, মুখস্থ করে ফেলবেন, এই চারটা মুখস্থ করে ফেলবেন, এই চারটার বাইরে কিছু আসবে না। এরপরে দিয়েছি ভাইয়া বাকিগুলো হলো 7 প্রকার বিভক্তি। ভাইয়া এখানে বিভক্তির মধ্যে অনেকগুলো দিয়ে দিয়েছি, যেমন দ্বারা দিয়া কর্তৃক দিয়ে দিয়েছি, এই তো দিলাম। তাহলে 7 প্রকার বিভক্তি কি, একদম প্রথমা তো নাই, দ্বিতীয়া, কে রে ব্যাপ্তি ব্যাপিয়া, দ্বারা দিয়ে কর্তৃক, হতে থেকে চে, র এর, এ অন্তস্থ তে, এতে সবগুলো হচ্ছে অনুসর্গ। সবগুলো কি ভাইয়া, অনুসর্গ। আমার এক ভাই বলেছেন ক্লাসটি আমি পরে আবার দেখতে পাবো, নোট করার জন্য অবশ্যই দেখতে পাবেন। আমরা এখানে ক্লাসটা, আমাদের যে পেইড ব্যাচ আছে, আপনি যেখানে ক্লাস করছেন এই ব্যাচের মধ্যে, প্রাইমারি ম্যারাথন লাইভ ব্যাচ, এই ব্যাচের মধ্যে ইনশাআল্লাহ আপনি আবার এটা রেকর্ড পাবেন, এমনকি ক্লাস শেষ করার পরে আবার রেকর্ড পাবেন। কিন্তু লাইভ ক্লাস করবেন, নইলে পরে আবার কি ফিল পাবেন না, পরে আর ক্লাস করা হবে না, নোটের জন্য শুধু করবেন। ভাইয়া অনুসর্গকে 2 ভাগে ভাগ করা হয়েছে, এত ডিপ প্রশ্ন আসে না, আপনাকে পড়তে হবে না, জাস্ট মনে রাখবেন যে অনুসর্গ দ্বারা কাজ করা বোঝাবে না, সেটা হচ্ছে সাধারণ অনুসর্গ, যেটা দ্বারা কাজ করা বোঝায় সেটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। অনুসর্গ 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ, আরেকটা হচ্ছে সাধারণ অনুসর্গ। একটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ, আরেকটা হচ্ছে সাধারণ। কি রে ভাই, আফরোজা আক্তার টিএন বলে লেখা ডান, এ কেমনে সম্ভব? পাগল নাকি আপনি? আচ্ছা, অনুসর্গ 2 ভাগে ভাগ করা যায়, এত দ্রুত লেখে, আমি লেখা কষ্ট হয়ে যাবে না, আমি লিখে রাখছি সবকিছু। যদি কাজ করা বোঝায় তাহলে, যদি না বোঝায় তখন সাধারণ অনুসর্গ, যদি কাজ করা বোঝায় তখন সেটা ক্রিয়াজাত অনুসর্গ। ভাইয়া উপরে, মাথার উপরে নীল আকাশ, এই উপরে দ্বারা কি কোনো কাজ করা বোঝাচ্ছে না, তাহলে এটা কি সাধারণ অনুসর্গ। কাছে, কার কাছে গেলে জানা যাবে এটা কি সাধারণ অনুসর্গ। জন্যে, হারানো ঘড়িটার জন্য অনেক কেঁদেছি, আমিও হারানো চশমার জন্য অনেক কেঁদেছিলাম। আমি যখন ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে আসি, তখন 2014-15 সেশনের দিকে, তখন আমি হচ্ছে করেছিলাম, কি বলে, একটা সানগ্লাস কিনেছিলাম, অনলাইনে দেখেছিলাম, সেটা অফলাইনে নিয়ে আসছিলাম, নিয়ে এসে 1400 টাকাতে কিনছিলাম, 14 সালের দিকে 1400 টাকাতে কিনছিলাম। তো 1400 টাকাতে কেনার পরে ওটা 3 মাস আমি ভরপুর ইউজ করছি। সেই সময় 1400 টাকা অনেক কিছু, ভরপুর ইউজ করছি। ভরপুর ইউজ করার পরে 3 মাস পরে আমার খুব কাছের একজন ওটা চুরি করে নিয়ে গেছে। জানি আমি যে ও চুরি করছে, কিন্তু আমি কিছু বলতে পারি না, আমি নিরালায় নিভৃতে অনেক কান্না করছি এই চশমার জন্য সেই সময়। আচ্ছা, অনেক কান্না করছি ভাইয়া। এখন দেখি যে হারানো ঘড়িটার জন্য, ঘড়ির কথা শুনে মনে পড়ে গেল আমার, আবার একটা ছোটখাটো শখ করে একটা রোলেক্স ঘড়ি কিনেছিলাম, আজকে পরে আসেনি, আমার ছেলে আবার ফেলে দিয়ে ভেঙে ফেলছে। এটার জন্য কষ্ট পাওয়ার কথা না আমার, কিন্তু যেহেতু ছেলে কাজটা করছে, বাচ্চা ছেলে, এর জন্য আমি একটু কষ্ট পাইনি। ঘড়িটার কথা আবার একটু বললাম, খুব শখ করে কিনেছিলাম। এমনকি আমি একটু শৌখিন বলতে পারেন, মাঝে মাঝে কিছুটা একটু জিনিসের প্রতি একটু শৌখিনতা আছে আমার মধ্যে। তো একটা সেশন যখন কষ্ট করেছি, গত সেশনের কথা বলি, অ্যাডমিশন, জব, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি, এখন আর দৌড়াদৌড়ি ভালো লাগে না, এখন আর দৌড়াদৌড়ি করি না। যেমন আমি এখন স্টিল নাও গোপালগঞ্জে আছি, শেখ হাসিনার এলাকায়, নেত্রীর এলাকায় আছি। এখানেই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সবকিছু পড়াশোনা কমপ্লিট করেছি এখান থেকে। তো এখানেই আমি এখন ফ্যামিলি নিয়ে আছি। আমাদের দিন ইসলাম স্যার বলেন, সব স্যার এখানে আছে, আমাদের স্টুডিও রুমটাই এখানে। আচ্ছা, ঢাকায় আরেকটা ব্রাঞ্চ, ঢাকা হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ, এখানে আরেকটা ব্রাঞ্চ আমরা করেছি নিজের মতো করে ক্লাস নেওয়ার জন্য। তো গত সেশনে আমি এত পরিমাণ পরিশ্রম করেছি, সারাদিন রাত, একদম রাত 2:30 পর্যন্ত পড়াতাম, টিউশনি করাতাম, রাত 2:30 পর্যন্ত পড়াতাম, একদম সকাল 7টা থেকে রাত 2:30 পর্যন্ত একটানা চলতো। তো এত পরিমাণে পরিশ্রম করলাম, লাস্টে যখন সেশন শেষ হলো, তখন আমি নিজেকে গিফট করলাম। সেশন যখন শেষ হয়ে গেল,
তখন আমি নিজেকে নিজে গিফট করলাম একটা রোলেক্স ঘড়ি আর কি। তো খুবই প্রশান্তি ছিল। এই তো মাসখানেক বা 15 মাস খানেক হয় নাই, 15 দিন আগে আমার ওই ঘড়িটা আমার ছেলে ফেলে দিয়ে, মানে ওটা সম্পূর্ণ মানে কোনো প্রকার চার্জ দেওয়া লাগতো না, কোনো ব্যাটারি সিস্টেম ছিল না, কিচ্ছু না। আমার ব্লাডে চার্জ হবে, ব্লাড যতক্ষণ আমার হাতে সচল আছে ওই ব্লাডে চার্জ হবে, এরকম ঘড়ি। তো ছেলেটা ভেঙে ফেলছে। এখন ওই দোকানে ফোন দিলাম যে এরকম এরকম অবস্থা। স্যার আমরা তো মানে আমরা বলে দিয়েছিলাম যে ভাঙলে আমরা কিছু করতে পারবো না, এরপরে যদি কোনো ডিসকালার হয়ে যায়, এরপরে যদি হচ্ছে আপনার কোনো প্রকার নষ্ট হয়ে যায়, সেটা আপনার মোটামুটি 10 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু দেওয়া ছিল 10 বছরের, কিন্তু ভাঙলে পরে আমরা স্যার কিছু করতে পারবো না, ওটা ঠিক করতে এখনো বলছে যে প্রায় 43-44 হাজার টাকার মতো লাগবে। তো বললাম থাক, আমার ওই ঠিক করা লাগবে না, যা হয়েছে ভাঙাটা থাক, স্মৃতি হিসেবে থেকে যাবে। আচ্ছা, তাহলে প্রিয় ভাই বোন আমার, আমি একটা দোয়া চাচ্ছি, আর একটা দোয়া চাচ্ছি। এক নাম্বার হাদির জন্য সবাই দোয়া করবেন। 8 নাম্বার, কালকে আমার অনেক ছোট ভাই বোন যারা এবার অ্যাডমিশন দিচ্ছে, তাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালকে পরীক্ষা হবে। সবাই 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 আমার ভাই বোনদের জন্য দোয়া করবেন, সবাই আমার ভাই বোনদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে শুধু পরীক্ষার হলটা যেন মাথা ঠান্ডা রাখায়, পরীক্ষার হলটা মাথা ঠান্ডা রাখলে ইনশাল্লাহ ভালো কিছু করবে। যারা আমার কাছে পড়েছে বা হচ্ছে আমার সান্নিধ্যে ছিল, ইনশাল্লাহ খালি পরীক্ষার হলে মাথাটা ঠান্ডা রাখতে হবে, আর কিছু চাই না আমি। আচ্ছা, তাহলে জন্যে, দ্বারা, বনাম এগুলো দ্বারা কখনো কাজ করা বোঝাচ্ছে না, এর জন্য এটা সাধারণ অনুসর্গ। এগুলো কি ভাইয়া? সাধারণ অনুসর্গ। সাধারণ অনুসর্গ। স্যার আপনি কোথায় জব করেন? ভাইয়া আমি যদি সারাদিন জব করতাম তাহলে কি আপনাদের সময় দিতে পারতাম? আমি কোথাও জব করি না, আমি কোথাও জব করি না, আমি সারাদিন এই কাজ করি, সারাদিন এটা কাজ করি, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে বেড়াই আর কি। আচ্ছা, এখন দেখি ভাইয়া, ক্রিয়াজাত অনুসর্গ, যেই অনুসর্গ দ্বারা কাজ করা বোঝায়। আমি কাজ করি না, আমি জব করি না, আমি জব দেই। আমি জব করি না, আমি জব দেই। আচ্ছা, যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলা হয়। যেমন করে, থেকে, দিয়ে, ধরে, বলে, এগুলো হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। এগুলো হচ্ছে কি? ক্রিয়াজাত অনুসর্গ। বাংলার স্যার অনেক শৌখিন হয়। আচ্ছা আচ্ছা, বাংলার স্যারগুলো অনেক শৌখিন হয় না, আবার বাংলার অনেককে দেখবেন একটু হিজড়া ভাবে কথা বলে, এরকমও থাকে অনেকেই, যে বাংলা ডিপার্টমেন্টে পড়ছে বা বাংলা নিয়ে পড়ছে, কিন্তু ওরা অনেকটা এইদিকে আসো তো, না এটা না, এটা করো না একটু, এরকম একটু কথা বলার ভাব তাদের মধ্যে চলে আসে, অনেকের মধ্যে চলে আসে। আচ্ছা, ভালো করে খেয়ে নাও, থেকে ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয়, দিয়ে মন দিয়ে লেখাপড়া করা দরকার, ধরে বহুদিন ধরে অপেক্ষা করে আছি বলে সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে। এই সকলগুলো হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। ক্রিয়াজাত অনুসর্গ। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এখন পর্যন্ত শিক্ষার্থীদের জন্য অনেক সফলতা আছে। গতদিন আমরা একটা কথা বললাম যে ঢাকায় গেছি, ঢাকায় গিয়ে একটা ব্যাংকে ঢুকছি, দেখি ওই ব্যাংকের সিনিয়র অফিসার আমার স্টুডেন্ট, সে আমাকে নিয়ে গিয়ে অন্যরকম আপ্যায়ন, স্যার আপনার কাছে আমি এখানে পড়েছিলাম, ওখানে পড়েছিলাম। এরপরে মোটামুটি অনেকে এখনো নক দেয়, স্যার আমি তো অমুক জব পেয়েছি, অমুক জায়গায় চাকরি করছি, স্যার দোয়া করবেন। যারা আমার সাথে অ্যাড আছে আর কি, আমার ফ্রেন্ড লিস্টে আছে, তারা অনেকেই দোয়া চায়। এই কথাগুলো যখন আপনারা বলেন, চাকরি পাওয়ার পরে, জব পাওয়ার পরে যখন আপনারা আমাদেরকে বলেন, শেয়ার করেন, তখন আমাদের কাছে অনেক ভালো লাগা কাজ করে, অনেক ভালো লাগা কাজ করে যে আমি ছোট একটা মানুষ, কিন্তু আমার শিক্ষার্থী আলহামদুলিল্লাহ, এই যে আপনারা অনেকে আছেন এখানে যুক্ত আছেন, অনেকে যুক্ত আছেন, আপনারা জব পাবেন। আপনারা জব পেয়ে যদি আমাকে জানান তাহলে আমরা অনেক খুশি হই। প্রতিটা শিক্ষকের মূল পাওয়াটা কি? মূল পাওয়া হচ্ছে সফলতাটা পাওয়াটা। আমি পড়াচ্ছি, পড়ানোর শেষে যদি আপনি সফল হন, আপনি যদি বুঝতে পারেন সেটা একটা সার্থকতা। সবচেয়ে বড় সার্থকতা যদি আপনি একটা সরকারি জব পান, একটা চাকরি পাওয়ার পরে, ভাইয়া আসসালামু আলাইকুম, ভাইয়া আমি তো আপনার অমুক ব্যাচে ভর্তি ছিলাম, ভাইয়া আমার তো অমুক চাকরিটা হয়েছে, আপনি আমার জন্য দোয়া করবেন। এটা বলা আমাদের মিষ্টি দেওয়া লাগবে না ভাই, আমাদের মিষ্টি দেওয়া লাগবে না, আমাদের কোনো গিফট দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না, কিন্তু যখন আপনি চাকরি পাবেন, ওইটা আমাদের জন্য সবচেয়ে বড় মিষ্টি, টিটুরেন পরিবারের জন্য সবচেয়ে বড় মিষ্টি।
বুঝতে পারছি ভাইয়া। এখন আমরা উপসর্গের মধ্যে চলে যাচ্ছি। মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ একটা টপিকস, উপসর্গ। একদম উপসর্গের নারী ভুঁড়ি তেজপাতা সবকিছু বের করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, এখন আমরা করছি কি উপসর্গ। উপসর্গ কি স্যার? ইন্টার লাইফে একটা বাংলা স্যারের প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, হাবুডুবু খাওয়া ভালো। ইন্টার লাইফটা অনেক উৎফুল্ল লাইফ ছিল, তো এর জন্য হাবুডুবু খাচ্ছিলেন। এখন হাবুডুবু খাওয়ার দরকার নেই, এখন যেহেতু বড় হয়ে গেছেন এখন আর হাবুডুবু খাবেন না। এখন দেখি ভাইয়া উপসর্গ শব্দটি কোন ভাষা শব্দ? উপসর্গ শব্দটি হচ্ছে তৎসম ভাষা শব্দ, এটা একটা পারিভাষিক শব্দ। আর এই উপসর্গটা কোথায় আলোচিত হয় ভাইয়া? ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব আলোচিত হয়। ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব আলোচিত হয়। উপসর্গ শব্দটি সন্ধি বিচ্ছেদ কি? উপসর্গের সন্ধি বিচ্ছেদটা কি হবে ভাইয়া? উপযোগ স্বর্গ। উপযোগ স্বর্গ, এখানে ব্যঞ্জন ধ্বনি এখানে ব্যঞ্জন ধ্বনি, দুইটা মিলে কি হয়েছে? ব্যঞ্জন সন্ধি হয়েছে। উপসর্গ শব্দটি কোন প্রত্যয় সাহিত্য শব্দ? কৃত প্রত্যয় সাহিত্য শব্দ। উপযোগ সৃজ যোগ অ, উপযোগ সৃজ যোগ অ, উপযোগ সৃজ যোগ অ, উপযোগ সৃজ যোগ অ। উপসর্গ শব্দটির ব্যুৎপত্তি মানে উৎপত্তিগত অর্থ কি? আগের অবস্থান বা অধ্যায়, আগের অবস্থান বা অধ্যায়, আগের অবস্থান বা অধ্যায়। কিন্তু উপসর্গের শব্দটির ব্যবহারিক আমরা ব্যবহার করি কি? রোগের লক্ষণ হিসেবে। যেহেতু উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ এক না, তাহলে এটা কি হবে ভাইয়া? উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক না, এটা কি হবে? এখনই এই মুহূর্তে কমেন্ট করে জানান তো দেখি। আমরা একটু আগে বললাম, এই মুহূর্তে কমেন্ট করে জানাবেন উপসর্গের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক না, তাহলে এটা কোন শব্দ হবে? দ্রুত কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন, তারপরে আমি অন্য স্লাইডে যাব। দ্রুত কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন, দ্রুত এখন এখন এই মুহূর্তে কমেন্ট করেন। উপসর্গের ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ এক না। উপসর্গের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক না, তাহলে এটা কি হবে? এটা কি হবে? দ্রুত কমেন্ট করবেন স্যার। শাহিদ আক্তার আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন চাকরি পেয়ে আপনাদের সুখবর দিতে পারি ইনশাআল্লাহ। ফিয়ামানিল্লাহ 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 ফিয়ামানিল্লাহ। ইনশাআল্লাহ আপনারা ইনশাআল্লাহ সবাই জব করবেন, সবাই জব করবেন, সবাই জব পাবেন। এখানে যারা ক্লাস করছেন ইনশাআল্লাহ সবাই জব পাবেন। মোহাম্মদ জুবাইর, এই আপনার কমেন্ট তো দেখি না আমি। তামান্না রহমান, হ্যাঁ কমেন্ট করেন মাঝে মাঝেই। মোহাম্মদ জুবাইর মনে হয় এই প্রথম কমেন্ট বললাম আমি। অ্যাঞ্জেল নিশি, অন্যের সন্তানের সফলতা একমাত্র শিক্ষকই চায়। আচ্ছা, কিন্তু শিক্ষকের জীবনটা ধ্বংস করে চায় কিন্তু। দ্রুত কমেন্ট চাচ্ছি আমি। এ কি মাহিয়া মাহি কমেন্ট করেছেন, দুলা আক্তার কমেন্ট করেছেন, আতিকুর রহমান ভেরি গুড, থ্যাংক ইউ। আফরোজ আক্তার টিন, এই টিএন দেওয়ার কারণ কি ভাই? রুরি 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 রুরি, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে সার্থক, আপনারা পারছেন সবাই, সফল, থ্যাংক ইউ, ধন্যবাদ। এই তো আমার প্রিয় ভাই বোন, এখন আমি উত্তর দিয়ে দিয়েছি। এখন উপসর্গ শব্দটি অর্থ অনুসারে কোন শব্দ? রুরো বা রুরি শব্দ, বানানটা ভুল দেয়া আছে, হবে কি? রুরো বা রুরি শব্দ, রুরো বা রুরি শব্দ, রুরো বা রুরি শব্দ। ও প্রিয় ভাই বোন আমার, উপসর্গ কোথায় বসে বলেন দেখি? শব্দের শুরুতে বা পূর্বে বসে। উপসর্গ এক প্রকার কি শব্দ? এক প্রকার অব্যয় শব্দাংশ, অব্যয়জাত শব্দাংশ। লাভিব হাসান, স্যার আমার ছেলের নামটা বলেন, বারবার জানতে চাইতেছে। আচ্ছা লাভিব হাসান বলছি তো, তার মানে লাভিব হাসান একটা মেয়ের আইডি, আর তার ছেলের নাম হচ্ছে লাভিব হাসান। এই তো লাভিব, বাবা পড়াশোনা করো শোনা, শোনা বাবু, পড়াশোনা করতে হবে বাবা, অনেক পড়াশোনা করতে হবে। এই তো
এখন আমরা চলে যাচ্ছি উপসর্গ থেকে যেভাবে যেভাবে প্রশ্ন এসে থাকে, উপসর্গ থেকে যেভাবে যেভাবে প্রশ্ন এসে থাকে প্রিয় ভাই বোন আমার, এটা আমাদের জানাটা খুবই দরকার, খুবই দরকার, খুবই দরকার। উপসর্গ থেকে যেভাবে যেভাবে আমাদের প্রশ্ন এসে থাকে। প্রথম প্রশ্নটা দেখি, উপসর্গ কোন তত্ত্বে আলোচিত হয়? উপসর্গ কোন তত্ত্বে আলোচিত হয়? আপনারা সবাই উত্তর করে ফেলবেন তো। উপসর্গ কোন তত্ত্বে আলোচিত হয়? উপসর্গ হচ্ছে শব্দ বা রূপ তত্ত্বের আলোচ্য বিষয়। নিচের কোনটি কোন ভাষার উপসর্গ? তার মানে উপসর্গ যদি না মুখস্থ করতে পারি, কোনোভাবেই আমরা এটার উত্তর করতে পারবো না। আবার নিচের কোনটি কোন ভাষার উপসর্গ নয়, তার মানে উপসর্গ মুখস্থ না করলে পারবো না। কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত, তার মানে এটা আমাদের জানতে হবে উপসর্গ মুখস্থ করার পরে। উপসর্গ যদি কেউ বলেন যে ভাইয়া উপসর্গ মুখস্থ না করে আমি কিভাবে উপসর্গ পারবো, তা আপনারা বলবো যে ভাইয়া এত কষ্ট করে মুখস্থ করার দরকার নাই, থাক, জব তো নুরাও পাবে। আপনার যে এখনই জব পাইতে হবে তা না। আর যদি জব পাইতে চান তাহলে উপসর্গটা মুখস্থ করুন। যদি জব না পাইতে চান, আপাতত ধৈর্য ধরে আছেন, থাকেন, কয়দিন পরে নিয়েন জবটা। হ্যাঁ, আর যারা জব পেতে চান তাহলে অবশ্যই উপসর্গটা পড়ে ফেলবেন। আচ্ছা, শব্দের মধ্যে যে উপসর্গ আছে সেটা কোন অর্থ প্রদান করে? ভাইয়া এই জিনিসটা ভয়ঙ্কর মাত্রায় গুরুত্বপূর্ণ, জঘন্য মাত্রায় গুরুত্বপূর্ণ। এটা কি বলবো আর, যেটা পড়াতে এত কঠিন। আসলে এটা পড়া কঠিন, আমি মানছি এটা পড়াটা অনেক কঠিন। এর জন্য বলছি জঘন্য মাত্রায় গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে জঘন্য মাত্রায় গুরুত্বপূর্ণ, জঘন্য মাত্রায় গুরুত্বপূর্ণ, জঘন্য মাত্রায় গুরুত্বপূর্ণ। শব্দের মধ্যে যে উপসর্গ আছে সেটা কোন অর্থ প্রদান করছে, কোন অর্থ প্রদান করছে, এটা হচ্ছে জঘন্য মাত্রায় গুরুত্বপূর্ণ। এই শব্দে কোন কোন উপসর্গ আছে অথবা কতটি আছে সবই আমরা দেখাবো। এই শব্দে কোন কোন উপসর্গ আছে, কোনটা আছে। ভাইয়া এই যে 5 নম্বর প্রশ্ন আছে না, এই 5 নম্বর প্রশ্ন আপনি যে কোনো বইতে যেখানে উপসর্গ লেখা আছে, এই টপিকস নাম হচ্ছে উপসর্গ, সেই বইতে পাবেন। এটা আজকে আমরা আলোচনা করবো না, কারণ এটা মেইন হচ্ছে মুখস্থের বিষয়, কোনো কিছুই জানানো যাবে না। এটা হচ্ছে মেইন হচ্ছে মুখস্থের বিষয়। উপসর্গের 5 নম্বর প্রশ্নটা মেইন হচ্ছে মুখস্থ বিষয়, আজকে সেটা জানাবো না। এটা মেইন হচ্ছে কি মুখস্থ বিষয়, এমনকি পেইড বেসেও আমরা এই নিয়ে আলোচনা করিনি প্রিয় ভাই বোন আমার। আচ্ছা, এই শব্দে কোন কোন উপসর্গ আছে অথবা কতটি আছে? একটা শব্দ দেওয়া থাকবে, সেই শব্দ থেকে বের করতে হবে। আমরা সেই সকল শব্দ ইনশাল্লাহ দিয়ে দেব। আচ্ছা, এই বাক্যে কয়টি উপসর্গ আছে? বাক্যে, তার মানে শব্দ থেকে যদি আমরা বের করতে পারি, অনায়াসে বাক্য থেকে বের করতে পারবো। শব্দ থেকে বের করতে পারলে অনায়াসে আমরা বাক্য থেকে বের করতে পারবো ইনশাআল্লাহ। এবারে উপসর্গ কথাটির মূল অর্থ কি যদি বলি, উপসর্গ কথাটির মূল অর্থ হচ্ছে উপসৃষ্ট। উপসৃষ্ট যেসব অর্থহীন অব্যয়, পদ, নামবাচক বা ক্রিয়ান্ত শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে বা অর্থের পরিবর্তন সাধন করে, সেগুলোকে বলা হচ্ছে কি ভাইয়া? উপসর্গ। উপসর্গের কাজ কি একটু দেখি তো ভাইয়া। উপসর্গের কাজ নতুন অর্থবদ্ধ শব্দ তৈরি করা। উপসর্গের কাজ শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায়, শব্দের অর্থের সংকোচন ঘটায়, শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, শব্দের অর্থের পূর্ণতা সাধন করে, শব্দের বিপরীত অর্থ প্রদান করে। এগুলো হচ্ছে উপসর্গের কাজ। ভাইয়া বাজারে প্রচলিত যে কোনো বই ঘেটে দেখবেন এত বিস্তারিত তথ্য কোথাও পাবেন না, যেহেতু বাজারে এখন আমার বই আসে নাই, তার জন্য পাবেন না। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, ইনশাল্লাহ ভবিষ্যতে পেয়ে যাবেন সবাই, ভবিষ্যতের জন্য ওয়েট করবেন, ভবিষ্যতে পেয়ে যাবেন। তাহলে এগুলো হচ্ছে আমাদের উপসর্গের কাজ। নতুন অর্থবোধ শব্দ তৈরি করে, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায়, শব্দের অর্থের সংকোচন ঘটায়, শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, শব্দের অর্থের পূর্ণতা সাধন করে, শব্দের বিপরীত অর্থ প্রদান করে। ভাইয়া আমাদের এখানে প্রশ্ন আসবে কি, নিচের কোনটি উপসর্গের কাজ, নিচের কোনটি উপসর্গের কাজ নয়, নিচের কোনটি উপসর্গের কাজ, নিচের কোনটি উপসর্গের কাজ নয়। ভাইয়া উপসর্গের কাজ কি কি আমরা বললাম না এতক্ষণ? অর্থ পরিবর্তন করে, শব্দ তৈরি করে। যেমন হার, এটা একটা শব্দ, এই হারের পূর্বে যদি আমরা বলি প্র উপসর্গটা দিয়ে দেই, হার একটা শব্দ, আমি দিয়ে দিলাম কি প্র, তার মানে হয়ে গেল কি প্রহার।
আমি যদি বলি প্র দেব না, আমি দেব উপ, কি হয়ে গেল তাহলে? উপহার। আমি বললাম না, আমি উপহারও দেব না, আমি দেব আ, তাহলে হয়ে গেল কি? আহার। কি হয়ে গেল ভাইয়া? আহার। কৃদান্ত কি ভাইয়া? কৃত প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদান্ত পদ, সেজন্য তো ক্লাসে ভর্তি হয়েছে। কি জন্য জানি না ভাইয়া। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, তাহলে হার শব্দের আগে যুক্ত হয়েছে প্র, হয়ে গেল প্রহার। হার শব্দের আগে যুক্ত করেছি উপসর্গ, হয়ে গেল উপহার। আ যুক্ত করলাম আহার। আবার যদি বলি উত যুক্ত করি তাহলে কি হয়ে যাবে? উদ্ধার। উত যোগ হার সন্ধি করলে কি হবে? উদ্ধার। উদ্ধার। প্রিয় ভাই বোন আমার, এইভাবে একটা শব্দ দিয়ে একাধিক উপসর্গ দিয়ে একাধিক শব্দ তৈরি করা যায়। আমি এখানে বলেছি একটি উপসর্গ দিয়ে অনেকগুলো শব্দ গঠিত হতে পারে। একটি উপসর্গ দিয়ে অনেকগুলো শব্দ গঠিত হতে পারে। এরপরে ভাইয়া উপসর্গের প্রকারভেদের কথা যদি বলি, উপসর্গ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার ভাইয়া? উপসর্গ হচ্ছে 3 প্রকার। এক, বাংলা উপসর্গ। কি উপসর্গ? এক, বাংলা উপসর্গ। এরপরে তৎসম উপসর্গ, এরপরে বিদেশি উপসর্গ, এরপরে বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ আশফিকা কবির। আচ্ছা, আপনি এত সুন্দর করে বোঝান যে কোনো বই এ নাই, ধন্যবাদ। সেজন্য তো আপনার ক্লাসে ভর্তি হয়েছি, এটা রিপ্লাই করলেন, ধন্যবাদ। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, তাহলে বাংলা উপসর্গ এটা 21টি, তৎসম উপসর্গ মোট 20টি, আর বিদেশি উপসর্গের ক্ষেত্রে আবার বলে থাকে তারা অনির্ণয়। কি বলে থাকে? অনির্ণয়। নির্ণয় করা যায় কিন্তু নির্ণয় করে না। আচ্ছা, এখন এই বাংলা এবং তৎসম দুইটা মিলে 4টা উপসর্গ আবার কি পাই আমরা? মিল পাই। 4টা উপসর্গের মিল আছে, 4টা উপসর্গের মিল আছে। সেই 4টা উপসর্গ কি কি ভাইয়া? সেই 4টা উপসর্গ হচ্ছে আ, সু, বি, নি। আ, সু, বি, নি। আ, সু, বি, নি। আ, সু, বি, নি। এরপরে বিদেশি উপসর্গের ক্ষেত্রে হিন্দি এবং উর্দু উপসর্গের আবার মিল পাচ্ছি। হিন্দি এবং উর্দু উপসর্গের মিল পাচ্ছি। হিন্দি এবং উর্দু উপসর্গের মিল পাচ্ছি। সেটা কি ভাইয়া? হর, হর রোজ, হর হামেশা, হর কেসে বলি না আমরা? এই হর হিন্দি উপসর্গ, হর আবার উর্দু উপসর্গ। হর হিন্দি উপসর্গ, হর আবার উর্দু উপসর্গ। প্রিয় ভাই বোন আমার, আমাদের ক্লাস যদি ভালো লাগে, আমার ক্লাস যদি ভালো লাগে, তাহলে তো আমার এই ক্লাসের জন্য আপনারা অন্য ভাই বোনদের রেফারেন্স করতে পারেন যে ওই প্ল্যাটফর্মে যা, ওই প্ল্যাটফর্মে দিল ইসলাম স্যার আছেন, ওই প্ল্যাটফর্মে মঈন স্যার আছেন, ওই প্ল্যাটফর্মে অন্তর স্যার আছেন, ওই প্ল্যাটফর্মে জাইন নামে একটা ছোটখাটো স্যার আছেন, সেই স্যারের ক্লাসগুলো করে দেখ, বেটার একটা সার্ভিস পাবি। যদি ক্লাসগুলো আমাদের ভালো লাগে থাকে তাহলে তো বলতে পারেন, কিন্তু আপনারা তো বলেন না, আপনারা অনেক হিংসুটে, আপনারা নিজেরা জব করতে চান, অন্যকে জব পেতে দিতে চান না। আপনারা নিজেরা জব পাবেন, আপনারা নিজেরা মজা পাবেন ক্লাস করে, আপনারা নিজেরা ভালো লাগা কাজ করবে, ঠিক আছে, সবকিছু আছে, কিন্তু অন্যদেরকে মানে হিংসা করেন। এই যে মেয়েদের কাজ, হ্যাঁ, আপনারা হিংসা করেন যে আমি পাইছি, আমি যেভাবে হোক খোঁজ করে পেয়েছি, ঠিক আছে, কিন্তু আমি অন্যকে এই সুযোগটা দেব না। এই কাজটা করা যাবে না ভাই। আপনার খাবেন ঠিক আছে, একটু ভাগ করে খান, সবারই তো চাকরি দরকার, অন্যজন ক্ষতির শিকার যেন না হয় ভাইয়া। এখন দেখি আমরা বাংলা উপসর্গ 21টি কি কি ভাইয়া? অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উনি, কদ, কুনি, পাতি, বিবরণ, শাসা, সুহা। এইগুলো হচ্ছে কি বাংলা উপসর্গ। অ, অগা, অজনা, আ, আর, আন, আব, ইতি, উনি, কদ, কুনি, পাতি, বিবরণ, শাসা, সুহা। এখন ভাইয়া দেখবেন যে উনি, এই যে উন শব্দটা আছে না, উনও থাকতে পারে আবার উনাও থাকতে পারে, উনও থাকতে পারে আবার উনাও থাকতে পারে। কদ, কুনি, পাতি, বিবরণ, শাসা, সুহা। এটা এক একজন এক এক ছন্দে বলে, আমি কিন্তু ছন্দে দেইনি, কারণ এটা এমনি মুখস্থ করা জিনিস। যদি ছন্দ পারেন, ছন্দ মুখস্থ করলে এমনিতেই বড় জিনিস। এটা প্রতিটা শব্দ মুখস্থ করতে হবে, চেষ্টা করবেন শব্দ ভেদে মুখস্থ করার। এরপরে তৎসম উপসর্গ 20টি। প্র, পর, অপশমনী, অনু, নির্দর্বী, উৎ, সু, পরিপতি, অপি, অভি, অধি, অতি, উপ, আ। এরকম সব উপসর্গ আপনি মুখস্থ করে ফেলবেন। আরবি উপসর্গ 6টি। আম, খাস, লাগর, বাজে, খয়ের। ফার্সি উপসর্গ 10টি। বর, বদ, কমনা, দরকার, নিমফি, ববে। ইংরেজি উপসর্গ 4টি। হেড, সাব, হাফ, ফুল। হিন্দি উপসর্গ, উর্দু উপসর্গ 1টি। সেটা কি ভাইয়া? এই যে মাত্র বললাম হর, মাত্র বললাম কি হর। হিন্দি উপসর্গ
আচ্ছা, আশফিকা কবির, জি না স্যার, 10 জনকে বলেছি মিনিমাম, ওরা বলল ভর্তি হবে বাট এখনো চুপ। থ্যাংক ইউ ভাইয়া আশফিকা কবির, অনেক অনেক ধন্যবাদ। আমি একটা লাইক দিব, কিন্তু লাইকে দিয়ে দিই, লাভ রিয়াক্ট হচ্ছে না। হ্যাঁ, লাভ রিয়াক্ট হচ্ছে না, আমি লাইকে দিয়ে দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখন ভাইয়া এই যে এক বা একাধিক উপসর্গযুক্ত শব্দ, এক বা একাধিক উপসর্গযুক্ত শব্দ, যে আমরা বলছি না যে আমাদের প্রশ্ন আসছে কিভাবে, এই শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে, এই শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে, কি কি উপসর্গ আছে, এগুলো বলেছি। এটা পারতে হলে অবশ্যই আপনাকে সন্ধি বিচ্ছেদ করতে হবে। সন্ধি বিচ্ছেদ করে তারপর উপসর্গ নির্ণয় করতে হবে। সন্ধি বিচ্ছেদ করতে হবে, তারপর উপসর্গ নির্ণয় করতে হবে। যেমন অত্যাচার, ভাই এখানে কি এই যে জফলা আছে না, জফলা থাকলে রস্বীকার হয়, তাহলে কি হবে এটা? অতি যোগ আচার। অতি যোগ আচারের আ, তাহলে আ একটা উপসর্গ, অতি একটা উপসর্গ। এখানে মোট 2টা উপসর্গ আছে। অত্যাচার শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে? 2টা। অত্যুৎকৃষ্ট, তাহলে অতি যোগ উৎকৃষ্ট, অতি যোগ উৎকৃষ্ট, তাহলে উৎ হচ্ছে উপসর্গ। অত্যুৎপাদন, তাহলে কি হবে? অতি যোগ উৎপাদন, অতি যোগ উৎপাদন। আবার অত্যাবশ্যক, অতি যোগ আবশ্যক, অতি যোগ আবশ্যক। ভাই একটু মনে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। ভাইয়া দেখেন, অত্যাচার, এটা সব মুছে দিলাম, একটা দুইটা বোঝাবো, তাহলে সব পারবেন ইনশাল্লাহ। অত্যাচার, এই অত্যাচারকে আমরা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে কি কি হবে ভাইয়া? অতি যোগ আচার, অতি যোগ আচার। এখন ভাইয়া দেখি, তাহলে অতি আমাদের একটা উপসর্গ, আর আচার তো কোনো উপসর্গ না। চার আমরা মূল শব্দ ধরতে পারি, আটা হচ্ছে উপসর্গ, আটা হচ্ছে উপসর্গ। এখন মূল শব্দ কেন ধরবো ভাইয়া? আ বাদ দিলেও তো এখানে চার একটা শব্দ হয়ে যায় না? যখন উপসর্গ বাদ দেওয়ার পরেও একটা মূল শব্দ থাকে, সেই সামনের অংশটা হচ্ছে উপসর্গ ধরে নেব। যদি উপসর্গ মিলে যায়, তাহলে এখানে দিলাম কি? আচারের আ। তাহলে এখানে অতি একটা উপসর্গ, আচারের আ একটা উপসর্গ। অত্যুৎকৃষ্ট, অতিযোগ উৎকৃষ্ট। অত্যুৎপাদন, অতিযোগ উৎপাদন। অত্যাবশ্যক, অতিযোগ আবশ্যক। অত্যাসক্ত, অতিযোগ আসক্ত। অত্যাশ্চর্য, অতিযোগ আশ্চর্য। অপ্রতিবিধান, অযোগ প্রতিযোগ বি। দেখি, অযোগ প্রতিযোগ বিধানের বি। এখানে কয়টা আছে ভাইয়া উপসর্গ? 3টা আছে। অনতি বিলম্ব, অন যোগ অতি যোগ বিলম্বের বি। এখন দেখি ভাইয়া, ভাইয়া আমাদের এই যে এখানে কি কি দিলাম আমরা? অনতি বিলম্ব, অন যোগ অতি যোগ বি যোগ লম্ব। অন যোগ অতি যোগ বি যোগ লম্ব। ভাইয়া অন কি কোনো উপসর্গ? না, অন কোন উপসর্গ না। এখানে হবে অনা, অ অঘা অজ অনা, অনা উপসর্গ, অন কোন উপসর্গ না। তাহলে এখানে উপসর্গ, এই অনতি বিলম্ব শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে? অতি এবং বি, 2টা উপসর্গ আছে। এটা কিন্তু আসার মতো, এটা কি আসার মতো। আর এইগুলোতে সবগুলোতে 2টা করে উপসর্গ আছে। অতিযোগ আচার সবগুলোতে 2টা করে উপসর্গ আছে। অপ্রতিবিধান, এটাও আসার মতো, 3টা উপসর্গ আছে। অপ্রতিবিধান 3টা উপসর্গ আছে। অনতি বিলম্ব 2টা উপসর্গ আছে, কিন্তু অনটা যেহেতু অনুপসর্গ, এর জন্য দিয়ে রাখে। অপরিপক্ক, অপর্যাপ্ত, অপরিণামদর্শী, অপরিণামদর্শী, অপরিকল্পিত, অবিসংবাদ, অসাংবিধানিক, অসাংবিধানিক, অবিচ্ছিন্ন, অসংযত। এগুলো আপনারা নির্ণয় করবেন। অপিনিহিতি, অপ্রতিদ্বন্দ্বী, অপ্রকল্প, অপ্রজ্বলিত, অনুপ্রবেশ, অপরিশুদ্ধ, অপরিত্যাজ্য, অনুসন্ধান, অভ্যুত্থান। এই যে অভ্যুত্থান, এটা কতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। অভিযোগ, উত্থান। এবারে অনতি বৃহৎ, এইখানে দেখেন আবার কি আছে? অন যোগ অতি যোগ বৃহৎ। এখন ভাইয়া বৃহৎ তো কোনো উপসর্গ না, অনটা উপসর্গ না, তাহলে অনতি বৃহৎ এখানে একটা উপসর্গ আছে। এখানে আছে একটা উপসর্গ। নিঃসংকোচ, নিরবকাশ, প্রতিহিংসা, প্রতিহার, প্রতিযোগ হার, প্রত্যাহার,
অপব্যবহার, অপযোগ, বি যোগ আহার, তাহলে এখানে দুইটা আছে। ইত্য বসরে, তাহলে ইতি যোগ অবসরে, অব উপসর্গ আছে। এরপরে ইত্যানুসারে, ইতিযোগ অনুসারে, ইতিযোগ অনুসারে, প্রত্যাহার, প্রতিযোগ আহার, অপিনিহিতি, উপযোগ নিহিতি, প্রত্যুপকার মানে প্রতিযোগ উপকার, প্রণিপাত, প্রযোগ নি, উপসংহার, উপযোগ সমযোগ হার, কদাকার, কদ যোগ আকার, কদাকার যদি কুজে আকার, এটা সমাস, এটা হচ্ছে কদাকারের কদ যোগ আকারের আ, কদাচার, কদ যোগ আচারের আ, পর্যবেক্ষণ, পরিযোগ অবেক্ষণ, পর্যবেক্ষণ, দুর্নিবার, দুর্যোগ নিবার, হয়ে গেল দুর্নিবার। দুলা আক্তার, আমিও কয়েকজনকে বলেছি, ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া, আপনারা বললে আমাদের ভালো লাগে। প্রত্যাগত, প্রতিযোগাগত, দূরতিক্রম্য, প্রত্যাশক্তি, নিরপরাধ, প্রত্যাদেশ, সন্নিহিত, প্রত্যাবর্তন, সন্নিপাত, ব্যাকরণ, সন্নিপাত এখানেও আছে, সন্নিপাত ওখানেও আছে, ব্যাকরণ, সন্নিবেশ, বিপ্রকষ্ট, সন্নিকর্ষ, বিপকর্ষ। এরপরে সন্ন্যাস, সমযোগ নি, বিপ্রযুক্ত, সুস্বাগত, বিন্যস্ত, সমাবর্তন, ব্যতিব্যস্ত, সংবিধান, ব্যতিকরণ, সুসংহত, ব্যবহার, সম্প্রচার, সমাগত। এরপরে ভাইয়া এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় এসে থাকে। বাকি সবই তো দেখছেন কি ভাইয়া, ম্যাক্সিমাম জায়গায় দুইটা, তার মানে আপনি যদি নির্ণয় করতে পারেন তিনটা গুলো আলাদা করে ফেলবেন, যেটার তিনটা উপসর্গ, উপসর্গ যে সকল শব্দে, উপসর্গ যে সকল শব্দে তিনটা, আর যে সকল শব্দে একটা, এই দুইটা মুখস্থ করুন, বাকি সব জায়গায় লাগাবেন দুই, দে দুই, অপশন থাকলেই কি দুই দিয়ে দেবেন, অপশনে থাকলেই দুই, অপশনে থাকলেই দুই, যেটা একটা সেটা মুখস্থ করবেন, যেটা তিনটা সেটা মুখস্থ করবেন, বাকি সব দুই, বাকি সব দুই। আচ্ছা, সমবিবাহ, সমযোগ অভিযোগ বিযোগ আহারের আ, সমযোগ অভিযোগ বিযোগ আহারের আ, সমযোগ অভিযোগ বিযোগ আহারের আ, সমযোগ অভিযোগ বিযোগ আহারের আ। আচ্ছা, এরপরে সুসংবাদ, সুযোগ সংযোগবাদ, সুসংবাদ দুইটা আছে, সমানাধিকরণ, সমযোগ অনাযোগ অধিকরণ, সমযোগ অনাযোগ অধিকরণ, সমযোগ অনাযোগ অধিকরণ, সমানাধিকরণ, সমযোগ অনাযোগ অধিকরণ, সমানাধিকরণ, সমযোগ অনাযোগ অধিকরণের অধি, সবিশেষ, সযোগ বিশেষ, ন্যূনতম, নিযোগ উন, সম্প্রদান, সংযোগ প্র, অভিসন্ধান, অভিযোগ, সমযোগ ধান, সম্প্রসারণ, সমযোগ প্রযোগ সারণ। এই দেখেন এখানে কয়টা আছে, তিনটা আছে, তিনটা আছে। এবারে অনতি বৃহৎ, অন কোন উপসর্গ নয়, অন কোন উপসর্গ নয়, অতিটা উপসর্গ এখানে একটা আছে, আমরা ইতিপূর্বে দেখিয়েছি। এবার পরাগত, পরিযোগ আগত, পরি, এই পরি বলতে পরিমণিকে বোঝানো হচ্ছে না, এই পরি বলতে পরিমণিকে বোঝানো হচ্ছে না, এই পরি বলতে কি আবার পরাও বোঝানো হচ্ছে না, পরে বোঝানো হচ্ছে, পরে পরে পরে। প্রত্যাদেশ, প্রতিযোগ আদেশ, প্রত্যাদেশ প্রজ্জ্বল, প্রতিযোগ উজ্জ্বল, এটা মিলে হয়ে গেল কি প্রজ্জ্বল। তাহলে ভাইয়া আমরা মুখস্থ করব তিনটা আর একটা, বাকি সব দুইটা, তিনটা আর একটা, বাকি সব দুইটা, তিনটা এবং একটা, বাকি সব কি দুইটা। আমরা বুঝতে পারছি ভাইয়া? প্রিয় ভাই বোন আমার, আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, যদি বুঝতে পারি সবাই আমার জন্য অনেকগুলো লাভ রিয়াক্ট দেন তো দেখি। আমরা যদি এটা বুঝতে পারি তাহলে সবাই আমার জন্য অনেকগুলো ভালোবাসা পাঠান, আমাকে একটু ভালোবাসা পাঠান। আমাকে আবার সত্যি কথা বলি, একদম রিয়েল কথা বলি ভাই, আমার প্রশংসা খুব ভালো লাগে, আমার দুর্নাম করাও ভালো লাগে। যদি আমার কেউ প্রশংসা না করেন, আমার সমালোচনা করবেন, সেটা ভালো লাগে, কারণ আমাকে সংশোধন করতে যাচ্ছেন আপনি, সেটা আমার ভালো লাগে। আমাকে যদি কেউ প্রশংসা করে অবশ্যই আমার খুবই ভালো লাগে, মনটা কেমন শান্ত হয়ে যায়, ভালো লাগা কাজ করে। তাহলে যারা যারা আমার ক্লাসটা ভালো লাগছে আপনার, সবাই আমাকে একটু ভালোবাসা পাঠান, সবাই আমাকে একটু ভালোবাসা পাঠান। এই যে এরকম করে ভালোবাসা পাঠান, এইরকম করে ভালোবাসা পাঠান, এইরকম করে করে ভালোবাসা পাঠান। সবাই সবাই দ্রুত দ্রুত ভালোবাসা পাঠান। যারা আমাকে ভালোবাসেন সবাই দ্রুত ভালোবাসা পাঠান। এরপরে দেখি ভাইয়া, আমরা যদি শব্দ থেকে বের করতে পারি, আমরা কিন্তু বাক্যের মধ্যে থেকে বের করতে পারবো। আমরা যদি শব্দ থেকে বের করতে পারি, আমরা বাক্যের মধ্যে থেকে বের করতে পারবো। তিনি প্রতিহিংসার ফলে অত্যাচার শুরু করেছেন, অনতি বিলম্বে তাকে
প্রত্যাহার অত্যাবশ্যক। তিনি প্রতিহিংসার ফলে অত্যাচার শুরু করেছেন, অনতি বিলম্বে তাকে প্রত্যাহার অত্যাবশ্যক। এখন দেখি ভাইয়া, আমরা কিন্তু তিনির মধ্যে কোনো উপসর্গ খুঁজতে যাব না। এখানে কি মূল শব্দ, আমরা উপসর্গযুক্ত শব্দ তো বের করতেই পারছি। প্রতিহিংসার এর মধ্যে উপসর্গ আছে, অত্যাচারের মধ্যে উপসর্গ আছে, অনতি বিলম্বের মধ্যে উপসর্গ আছে, আবার প্রত্যাহারের মধ্যে উপসর্গ আছে, অত্যাবশ্যকের মধ্যে উপসর্গ আছে। এইগুলো থেকে আমরা বের করে পাবো কয়টা ভাইয়া? 9টা বা 10টা পাবেন আপনি। এবারে অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাহাত অত্যুৎকৃষ্ট এক পরিকল্পনায় অত্যুৎপাদন বাড়ায়, যা ছিল অত্যাবশ্যক, কিন্তু সে এতটাই অত্যাসক্ত হয়ে পড়ে যে তার ব্যবহার অত্যাশ্চর্য মনে হয়, আর এর কোনো অপ্রতিবিধান ছিল না। আমার উপসর্গটা বের করে দেবেন। প্রিয় ভাই বোন আমার, এই বাক্যগুলো থেকে যদি বের করতে পারেন ইনশাল্লাহ আপনারা পারবেন। একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন। সম্প্রদানের মাধ্যমে অভিসন্ধান সফল হয়, তাই অনতিবৃহৎ পরিসরে হলেও এর সম্প্রসারণ হয়। এতে পরাগত ব্যক্তির প্রত্যাদেশে কাজটি প্রজ্জ্বল হয়ে ওঠে। সংবিধান অনুযায়ী সুসংহত ব্যবস্থার মাধ্যমে রোগের ব্যাধিকরণ রোধ করে তথ্যের সঠিক ব্যবহার ও সম্প্রচার নিশ্চিত করা যায়। এরকম বাক্য আসতে পারে, শব্দ আসতে পারে। ভাইয়া, এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জানতে পারবো, বাংলা তৎসম উপসর্গের মধ্যে মোট 4টা উপসর্গের মিল আছে আমরা বলছি না ভাইয়া? এই 4টা উপসর্গ থেকে বেশি প্রশ্ন এসে থাকে, এই 4টা উপসর্গ থেকে বেশি প্রশ্ন এসে থাকে, এই 4টা উপসর্গ থেকেই বেশি প্রশ্ন এসে থাকে। কিভাবে ভাইয়া? আমাদের মুখস্থ করার টার্গেটটা কি দেখেন, আমরা মুখস্থ করে হলো বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ আকারা, আধোয়া, আলুনি, আকাঠা, আগাছা। সুতে সুনজর, সুদিন, সুকাজ, সুনাম, সুখবর। এবারে বিতে বিভূ, ওরে বাবা, এটা যে মারাত্মক লেভেল গুরুত্বপূর্ণ, ভয়ঙ্কর মাত্রা গুরুত্বপূর্ণ। বিপদ, নিতে নীলাজ, নিরেট, নিভাজ, নিখুঁত, নিখোঁজ। এখন এখান থেকে প্রশ্ন আসবে কি, আশুবিনী বাংলাতেও আছে, আশুবিনী তৎসমতেও আছে। এখন এই প্রশ্নকর্তারা এত জঘন্য প্রশ্ন করে, বলবে কি নিচের কোন শব্দটি বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ? নিচের কোন শব্দটি বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ নয়? ওখানে তৎসম শব্দ দিয়ে রাখবে আশুবিনীর, আবার আশুবিনীর বাংলা উপসর্গ যুক্ত শব্দগুলো দিয়ে রাখবে। তবে আমার প্রিয় ভাই বোন যদি এইগুলো মুখস্থ করতে পারে, তাহলে ইনশাআল্লাহ এর বাইরে আসবে না, তাহলে এই যে বাংলা উপসর্গ দ্বারা গঠিত শব্দগুলো বললাম, এই শব্দগুলো আপনারা মুখস্থ করবেন। এগুলো যে শব্দ হোক না কেন বাংলা শব্দ। অনেক সময় বলে দেয় নিচের কোনটি বাংলা শব্দ, বিভূতি হচ্ছে বাংলা শব্দ, বা নিচের কোনটি তৎসম শব্দ নয়, এই বিভূতি হচ্ছে তৎসম শব্দ নয়। এরকম অনেক প্রশ্ন আমি দেখেছি ভাইয়া। তাহলে এইগুলো হচ্ছে বাংলা উপসর্গ যোগে শব্দ, আমরা এইগুলো মুখস্থ ঠুটস্থ করে ফেলবো। আশুবিনীর তা হচ্ছে তৎসম, এটা মনে রাখবেন। এর বাইরে যা আছে সব হচ্ছে তৎসম। যেমন এই যে এখানে দিয়েছি আমি সুকণ্ঠ, সুতে কি আছে? সুকণ্ঠ, সুকৃতি, সুচরিত্র, সুপ্রিয়, সুনীল, সুগম, সুসাধ্য, সুলভ। এবারে সুস্থুর, সুকঠিন, সুধীর, সুনিপুণ, সুতীক্ষ্ণ। এবারে বিতে কি আছে? বৃধিত, বিশুদ্ধ, বিজ্ঞান, বিবস্ত্র, বিশুষ্ক, বিনিদ্র, বিবর্ণ, বিশৃঙ্খল, বিফল, বিচরণ, বিক্ষেপ, বিকার, বিপর্যয়। এই সকল শব্দ হচ্ছে তৎসম শব্দ। সকল শব্দ তৎসম। এরপরে নীতি আছে কি? নিবৃত্তি, নিবারণ, নির্ণয়, নিদাগ। এদের নিদাগ, তিয়াসা, নিদাগ, তিয়াসা। নিদাগ শব্দ হচ্ছে গ্রীষ্ম। নিদাগ শব্দ হচ্ছে কি? গ্রীষ্ম। নিদাগ শব্দ হচ্ছে গ্রীষ্ম। এটার অর্থটাও চলে আসে। নিদাগ শব্দ অর্থ হচ্ছে গ্রীষ্ম। নিদারুণ, নিষ্কলুষ, নিষ্কাম। আচ্ছা, এগুলো থেকে বিগত কয়েক বছরে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। এরপরে ভাইয়া কিভাবে প্রশ্ন আসে, নিচের কোনটি বাংলা বা তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ? নিচের কোনটি বাংলা বা তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ? আলুনি, আকারা, নিদাগ, নির্ণয়, নিষ্কলুষ, এরকম ভাবে শব্দ চলে আসে। তাহলে আমরা যদি এগুলো মুখস্থ করতে পারি, ইনশাল্লাহ আমাদের আর কেউ আটকাতে পারবে না। বাংলায় মানে আমাদের মূল হাতিয়ার হবে কি ভাই? মূল হাতিয়ার আছে বাংলা। জাহিন ভাইয়ের বাংলা মূল হাতিয়ার কি?
জাহিন ভাইয়ের বাংলা হবে, জাহিন ভাইয়ের বাংলা হবে যে বাংলাতে ইনশাল্লাহ আমরা 25-এ 25 পাবো। ও ভাই বোন আমার, ও আমার সোনার টুকরা, কলিজার টুকরা ভাই বোন, আমরা বাংলা হাতিয়ার হিসেবে নেব 25-এ 25 পাওয়ার টার্গেট নিয়ে আগাবো ইনশাআল্লাহ। সবাই সবাই বলেন ইনশাআল্লাহ আমরা বাংলাতে 25-এ 25 পাবো। 20-এ যদি 20 মার্ক থাকে 20-এ 20 পাবো, যদি 15 মার্ক থাকে 15-তে 15 পাবো। এমন ভাবে বাংলা প্রস্তুতি হবে ইনশাআল্লাহ। এখন দেখি আমাদের প্রশ্ন আরেকটা কি, স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে এমন উপসর্গ কয়টি? স্বাধীন, কারোর সাথে যুক্ত হওয়ার দরকার নাই, স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে এমন উপসর্গ একটি, সেটা হচ্ছে কি অতি। সেটা কি ভাইয়া? অতি। কিভাবে? জাহিনদের বাড়ির অতি নিকটে আমার বাড়ি, এই অতি শব্দটা স্বাধীনভাবে যুক্ত হয়েছে, এই অতি শব্দটা স্বাধীনভাবে যুক্ত হতে পারে। এরপরে কয়টি উপসর্গ অনুসর্গ হিসেবে ব্যবহৃত হতে পারে? ভাইয়া একটি উপসর্গ অনুসর্গ হিসেবে ব্যবহৃত হতে পারে, সেটা হচ্ছে প্রতি। অনুসর্গের মধ্যেও আমরা পড়েছি, এখন উপসর্গের মধ্যেও প্রতি শব্দটা আছে। দুই ভাষার একই উপসর্গ কোনটি? হর। হিন্দি এবং উর্দু, হিন্দি এবং উর্দু, হিন্দি এবং উর্দু দুইটা ভাষার একটা উপসর্গ, সেটা হচ্ছে হর। হিন্দি এবং উর্দু দুইটা ভাষার একটা উপসর্গ, সেটা কি ভাইয়া? হর। দুইটা ভাষার একটা উপসর্গ, সেটা কি ভাইয়া? হর। ওরে বাবা, মুর্শেদ সরওয়ার এরকম দিতেছে জাহিন ভাইয়ের বাংলা। আচ্ছা, দুই ভাষার একই উপসর্গ কোনটি? হর। ভাইয়া আমরা কি এখন থেকে পারবো না এগুলো? আমরা এখন থেকে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো। প্রিয় ভাই বোন আমার, আমি সবার স্বজন জবের প্রিপারেশন নিচ্ছে, যাদের রিলেটিভরা জবের প্রিপারেশন নিচ্ছে, কিন্তু আমাদের এই ম্যারাথন কোর্সে ভর্তি হয়নি, তাদেরকে আপনি ইনভাইট করবেন। আমাকে টিউটোরিয়ালে ভর্তি করায় দিয়ে কাজটা করেছিলি, যার কারণে আজকে জব পেয়েছি। এই যে তোর জন্য এই পাঞ্জাবিটা দিলাম, এই বোন তোর জন্য এই শাড়িটা দিলাম, তোর কারণে আমি ওখানে ভর্তি হয়েছিলাম, তোর কারণে আজকে চাকরি পেয়েছি। প্রিয় ভাই বোন আমার, এখন তাহলে এই যে বললাম, একটু 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 সবাই একটু মনোযোগ দেয় দেখি। এখন আমরা উপসর্গটা শেষ করে ফেলছি। উপসর্গ শেষ মানে কি? উপসর্গ শেষ মানে কি? আর একটা ধামাকা ধামাকা একটা জ্যোতিচিহ্ন ক্লাস মানে কি? সন্ধ্যে সন্ধ্যে জ্যোতিচিহ্ন শেষ করে ফেলবো। সবচেয়ে কঠিন টপিকস সবচেয়ে সহজ ভাবে আপনার হাতে তুলে দেব। বলবো কি ভাইয়া, এটা হচ্ছে আপনার জন্য শরবতটা রেডি করে দিলাম, আপনি একটু গিলে খান কষ্ট করে, আপনি একটু কষ্ট করে গিলে খান। ঠিক এইভাবে জ্যোতিচিহ্নের ক্লাসটা করাবো। বলবো এই বোতলে শরবতটা আছে, শরবতটা আমি তৈরি করে দিয়েছি, সম্পূর্ণ সুন্দর মিষ্টি আছে দেয়া, তারপর হচ্ছে এখানে যা যা দেওয়া দরকার, লেবু দেওয়া আছে, অরেঞ্জ, মানে আরো যত কিছু দেওয়া দরকার সেগুলো দিয়ে দিয়েছি। এখন শুধু আপনি একটু কষ্ট করে খান। আপনি কি খেতে পারবেন না ভাইয়া? এই জ্যোতিচিহ্নের ক্লাসটাও খেতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অনেকে বলেছেন কি এত নেটে ঝামেলা করে কেন? মাজা শেষ, দে মিউট করে। দাঁড়ায় থাকতে থাকতে মাজার অবস্থা ভালো না, একবারে সারাটা দিন সকাল 8টা থেকে শুরু করে এখন অবধি, এরপরে আবার একটা পেইড বেসের আরো 2 ঘন্টা ক্লাস আছে। এ মাজা আর টিকে থাকবে না, আর টিকে থাকবে না। আল্লাহ জানে, যে কয়দিন শক্তি আছে চালাই যাই। প্রিয় ভাই বোন আমার, না সমস্যা নাই, এখন নেটে তো সমস্যা ছিল না, এখন আবার চলে আসলাম। নেট কি এখানে ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমরা জ্যোতিচিহ্নের ক্লাসে চলে যাচ্ছি। জ্যোতিচিহ্ন কি? আমরা কথা বলা বা কথা লেখার মাধ্যমে যখন থামার প্রয়োজন হয়, এই যে থামি, আবার একটু দ্রুত বলি, আবার একটু কম থামি, আবার একদমই থেমে যাই, আবার কিছু কিছু সিম্বল আছে থামা লাগবে না, সেই সকল জায়গায় আমরা যেই চিহ্নটা ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে জ্যোতিচিহ্ন। এখানে সংজ্ঞা অনুসারে যদি বলি, এই যে মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় জ্যোতিচিহ্ন। জ্যোতিচিহ্ন কিন্তু অনেকগুলো নাম আছে। কি কি ভাইয়া? জ্যোতিচিহ্নকে বলা হচ্ছে বিরাম চিহ্ন, বিরতি চিহ্ন, ছেদ চিহ্ন।
বিরাম চিহ্ন, বিরতি চিহ্ন, ছেদ চিহ্ন, বিরাম চিহ্ন, বিরতি চিহ্ন, ছেদ চিহ্ন, বিরাম চিহ্ন, বিরতি চিহ্ন এবং ছেদ চিহ্ন বলা হচ্ছে। প্রিয় ভাই বোন আমার, আমাদের জন্য স্যারদের অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ ভাইয়া, এই যে একবারে হঠাৎ করে সার্কুলার দিয়ে দিল, হঠাৎ করে এই ডক্টর ইউনূস যে কি শুরু করছে ভাই, রেকর্ড করে গেল বাংলাদেশের মধ্যে। এত সার্কুলার কোন সরকারের আমলে হবে না, হয় নাই, হবে না, ইম্পসিবল। ইম্পসিবল বলা যাবে না, এখানে বলতে হবে ইম্পসিবল, ইম্পসিবল বলতে হবে। আচ্ছা, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। একদম আজকে শুক্রবারের দিন সকাল 8টা থেকে রাত 11:30 একটানা চলবে। সকাল 8টা থেকে শুরু হয়েছে আমার জার্নিটা, মোটামুটি 8টা 8:30 পর্যন্ত একই জার্নি চলবে। আচ্ছা দেখি আমরা, ভাইয়া বাংলা ভাষায় প্রচলিত জ্যোতিচিহ্ন মোট কতটি আছে? প্রচলিত জ্যোতিচিহ্ন আছে 14টি। এটা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের মতো দিয়েছি। বাংলা ভাষায় প্রচলিত জ্যোতিচিহ্ন আছে কতটি? 14টি আছে। এটা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের মতে দিয়েছি। এরপরে জ্যোতিচিহ্নের সংখ্যা মূলত কোনো জায়গায় স্পষ্ট করে বলা নাই। হেতেরা নবম দশম শ্রেণী কি করছে জানো? নবম দশম শ্রেণী ঠিকই ব্যাখ্যা আছে মোট 13টার। আচ্ছা, শেষ করে ফেলবো। এবারে বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাকরণ বইয়ে 2য় খণ্ডে আবার উল্লেখ আছে মোট 16টির কথা। কয়টির কথা উল্লেখ আছে ভাইয়া? মোট 16টির কথা। কিন্তু আমাদের পরীক্ষা যদি আসে তাহলে আমরা কিন্তু কয়টির উত্তর করব? 14টি উত্তর করব। 14টি উত্তর করবো। আর যদি 14টি না থাকে তখন 16টি উত্তর করব। 14টি যদি না থাকে তখন 16টি উত্তর করব। ভাইয়া বাংলা জ্যোতি বা বিরাম চিহ্নের প্রবর্তক কে? দেখেন আমরা একটু লিখি, একটু মনোযোগ দেবেন এদিকে। 1847 সালে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম তার বইয়ের নাম ছিল বেতাল পঞ্চবিংশতি। তার বইয়ের নাম ছিল বেতাল পঞ্চবিংশতি। এই বইতে প্রথম তিনি জ্যোতিচিহ্নের ব্যবহার করেন। এই বইয়ের দশম খণ্ডে তিনি প্রথম জ্যোতিচিহ্নের সফল প্রয়োগ ঘটান। সেখানে তিনি লিখেছিলেন দাড়ি, কমা ব্যবহার করেছিলেন, কোলন ব্যবহার করেছিলেন, আরো অনেক কিছু ব্যবহার করেছিলেন। তবে যদি বলা হয় বাংলার নিজস্ব জ্যোতিচিহ্ন কোনটা, বাংলার নিজস্ব জ্যোতিচিহ্ন হচ্ছে দাড়ি। আমরা টেকনিকের মাধ্যমে মনে রাখবো যে কোন জ্যোতিচিহ্নে কতক্ষণ থামতে হবে, কোনটাকে কোন জ্যোতিচিহ্ন বলা হয়, এটা আমরা টেকনিকের মাধ্যমে মনে রাখবো। প্রিয় ভাই বোন আমার, আচ্ছা এই যে টেকনিক গুলো দেব, বলতে যতক্ষণ সময় লাগে, এক বলতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ থামবো আমরা উকের মধ্যে। কিসের মধ্যে? উকের মধ্যে। উক বলতে কি? উক বলতে উদ্ধরণ চিহ্ন। উদ্ধরণ চিহ্ন কি ভাই? এই যে এই সিম্বলটা দিই না আমরা, এই সিম্বল উদ্ধরণ চিহ্ন। আর কতে হচ্ছে কমা। কতে কি ভাইয়া? কমা। একটা বাক্যের নিচে যেহেতু কমা দেই, এর জন্য এর অপর নাম হচ্ছে কি? পাদচ্ছেদ। এর অপর নাম কি ভাইয়া? এর অপর নাম হচ্ছে পাদচ্ছেদ। এর অপর নাম পাদচ্ছেদ। তাহলে এক বলতে যতক্ষণ সময় লাগবে এতটুকু সময় আমরা থামবো কোথায়? উকের মধ্যে। কিসের মধ্যে থামবো ভাইয়া? উকের মধ্যে থামবো। কিসের মধ্যে থামবো? উকের মধ্যে থাকবো। এখন উকের মধ্যে কি কি আছে? উদ্ধরণ চিহ্ন, আবার কমা আছে। কমার অপর নাম কি ভাইয়া? পাদচ্ছেদ। এরপরে এই যে একটা বাক্য লিখলাম, উপরে বিন্দু দিলাম, নিচের একটা কমা দিলাম, আবার একটা বাক্য লিখলাম, এটাকে বলা হচ্ছে সেমিকোলন। কি বলা হচ্ছে ভাইয়া? সেমিকোলন বলা হচ্ছে। এই সেমিকোলন যেহেতু বাক্যকে আলাদা করে দিচ্ছে, এর জন্য এর অপর নাম হচ্ছে অর্ধচ্ছেদ। এর অপর নাম কি? অর্ধচ্ছেদ। এর অপর নাম কি? অর্ধচ্ছেদ। আর এই সেমিকোলনে থামতে হবে এক বলার দ্বিগুণ সময়। এক বলার দ্বিগুণ সময় থামবো আমরা সেমিকোলনের মধ্যে। এক বলার দ্বিগুণ সময় থামবো সেমিকোলনে। আর এক বলতে যতক্ষণ সময় লাগবে অতটুকু সময় থামবো আমরা উদ্ধরণ চিহ্ন এবং কমার মধ্যে।
কমার মধ্যে। সবাই 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 একটু মনোযোগ দেবেন, এইদিকে একটু মনোযোগ দেবেন। এক বলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ থামবো আমরা উকের মধ্যে, আর এক বলার দ্বিগুণ সময় থামবো আমরা সেমিকোলনের মধ্যে। কমার অপর নাম হচ্ছে পাদচ্ছেদ, সেমিকোলনের অপর নাম হচ্ছে অর্ধচ্ছেদ। অর্ধচ্ছেদ, অর্ধচ্ছেদ। সেমিকোলনের অপর নাম কি? অর্ধচ্ছেদ। এরপরে যদি বলি ভাইয়া যে বললাম যে যে আমরা ডিজে ব্রাভোকে চিনি, ডিজে ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, ওয়েস্ট ইন্ডিজ আর নিউজিল্যান্ডের, কোথাকার? ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে না? এই তো বাবা প্লেয়ারের নাম আছে নাকি, দেখি। এই যে আমি ওকে ডাক দেব কি বলে? হাই ব্রেভ, হাই ব্রেভ, হাই ব্রেভ বলে ডাকলাম, কিন্তু আমাকে কোনো দামই দিল না। আমাকে দাম না দিয়ে সে আমার দেখে থামলো না, সে আমাকে দেখে থামেনি। আমি তাকে বললাম হাই ব্রেভ। আমরা বলি না মাঝে মাঝে হাই ব্রো, হয় বলি না মাঝে মাঝে হাই ব্রো? তো আমি তাকে ডাকলাম হাই ব্রেভ, কিন্তু সে থামে নাই। হাইতে কি আছে ভাইয়া? হাইতে হচ্ছে হাইফেন। হাইতে হাইফেন, হাইফেন কোথায় থাকে? হাইফেন মাঝ বরাবর থাকে। আবার ইতে হচ্ছে ইলাক চিহ্ন, ইলাক চিহ্ন, বা ইতে হচ্ছে লোভ চিহ্ন, ইলাক চিহ্ন বা লোভ চিহ্ন। আমরা দুইটার একটাও চিনি না, আমরা চিনি কি? অ্যাপোস্ট্রফি। এই ইলাক বা লোভ চিহ্নকে বলা হচ্ছে অ্যাপোস্ট্রফি। ইলাক বা লোভ চিহ্নকে বলা হচ্ছে কি? অ্যাপোস্ট্রফি বলা হয়। এরপরে এই যে ব্রা, এই ব্রা, এই ব্রাতে হচ্ছে ব্রাকেট। এই ব্রাতে হচ্ছে কি? এই ব্রাতে হচ্ছে ব্রাকেট, ব্রাকেট। এই ব্রাতে হচ্ছে ব্রাকেট। কি কি ব্রাকেট আছে ভাইয়া? ফার্স্ট ব্র্যাকেট আছে, এরপরে সেকেন্ড ব্র্যাকেট আছে, এরপরে থার্ড ব্র্যাকেট আছে। দেখছেন আমার সেকেন্ড ব্র্যাকেটটা কত সুন্দর হয়? ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আছে। আর এই বতে হচ্ছে, এই বতে হচ্ছে ব্যাকরণিক চিহ্ন, ব্যাকরণিক, ব্যাকরণিক চিহ্ন, ব্যাকরণিক চিহ্ন। ব্যাকরণিক চিহ্ন কোনগুলো? ধাতু চিহ্ন, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল। এই চারটি হচ্ছে ব্যাকরণিক চিহ্ন। এই সকল সিম্বলে আমরা কখনোই থামবো না, এই সকল সিম্বলে আমরা কখনোই থামবো না, এই সকল সিম্বলে আমরা কখনোই থামবো না। হাই ব্রেভ কিন্তু থামেনি। হাইফেন, ইলাক চিহ্ন, ব্যাতে ব্যাকরণিক চিহ্ন, সরি ব্র্যাতে ব্র্যাকেট, বতে ব্যাকরণিক চিহ্ন, এইগুলোতে কখনোই থামার প্রয়োজন নাই। এগুলোতে আমরা কখনোই থামবো না, এগুলোতে আমরা কখনোই। বাহ সুন্দর আফরোজা আক্তার, ওটা ভিডিও না, ওটা বিজি। ড্যাশ দাও কোকো, এক সেকেন্ড। আচ্ছা বিজি পরে দেখছেন। এগুলো আমরা কখনোই থামবো না। এরপরে পরের ছন্দটা হচ্ছে কি ভাইয়া? আমাদের আফরোজা আপু বলেছেন ড্যাশ দা ও কোকো, তার মানে আপনি পেইড বেসের স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ, আপনি তো পেইড বেসের স্টুডেন্ট। ড্যাশ দাও কোকো, এক সেকেন্ড বিজি। ড্যাশ দাও কোকো, এক সেকেন্ড বিজি। ড্যাশ দাও কোকো, এক সেকেন্ড বিজি। এখন ভাইয়া ড্যাশের মধ্যে কি আছে? ড্যাশের মধ্যে আছে ড্যাশ চিহ্ন। ড্যাশ হচ্ছে নিচের দিকে বসে, দাঁতে দাড়ি, দাঁতে কি? দাড়ি। আর এই দাড়ি যেহেতু পুরোপুরি আমরা থেমে যাই দাড়িতে, এর জন্য তাকে বলা হচ্ছে পূর্ণচ্ছেদ। এর জন্য তাকে বলা হচ্ছে পূর্ণচ্ছেদ, এর জন্য তাকে বলা হচ্ছে পূর্ণচ্ছেদ। কোতে হচ্ছে কোলন, কোতে কি ভাইয়া? কোতে হচ্ছে কোলন। আবার কোতে কোলন মানে কি? মাঝখানে কিন্তু কোনো প্রকার ফাঁকা থাকবে না, কোলনের মাঝে কোনো ফাঁকা থাকবে না, কিন্তু কোলনের মাঝে কোনো ফাঁকা থাকবে না। আবার কোতে হচ্ছে কোলন ড্যাশ, কোতে কি? কোলন এবং কোলন ড্যাশ। আর এই যে কোলন ড্যাশ হচ্ছে কোলন দেওয়ার পরে মাঝ বরাবর একটা টান দেওয়াকে কোলন ড্যাশ বলা হচ্ছে। আবার বিতে বিস্ময় চিহ্ন, বিতে বিস্ময় চিহ্ন, বিতে বিস্ময় চিহ্ন, বিতে বিস্ময় চিহ্ন। জিতে জিজ্ঞাসা চিহ্ন, জিতে জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন এবং প্রশ্নবোধক চিহ্ন। এই চিহ্নগুলোতে আমরা এক সেকেন্ড পরিমাণ থামবো। ও প্রিয় ভাই বোন আমার, ও কলিজার প্রিয় ভাই বোন আমার, আমি এখানে ছন্দ দিয়েছি ড্যাশ দাও কোকো, এক সেকেন্ড বিজি। ড্যাশের মধ্যে আছে ড্যাশ, দাঁতে আছে দাড়ি, কোতে কোলন ড্যাশ, বিতে আসে বিস্ময় চিহ্ন, জিতে জিজ্ঞাসা চিহ্ন। এই চিহ্নগুলোতে আমরা এক সেকেন্ড পরিমাণ থামবো। কতক্ষণ থামবো প্রিয় ভাই বোন আমার? এক সেকেন্ড পরিমাণ থামবো, এক সেকেন্ড পরিমাণ থামবো। কয়টা চিহ্নের মধ্যে? 1 2 3 4 5 6 ছয়টা চিহ্নের মধ্যে আমরা এক সেকেন্ড পরিমাণ থামবো। এক সেকেন্ড পরিমাণ থামবো আমরা 6টা চিহ্নের মধ্যে, এক সেকেন্ড পরিমাণ থামবো আমরা 6টা চিহ্নের মধ্যে। প্রিয় ভাই বোন আমার, এখন দেখি আমাদের প্রান্তিক জ্যোতি চিহ্ন বা অন্তর্জ্যোতি। প্রান্তিক জ্যোতি বা অন্তর্জ্যোতি এটা বলতে কি বোঝায়?
যেই জ্যোতি চিহ্নগুলো শব্দের শেষে যুক্ত হয়, যেই জ্যোতি চিহ্নগুলো শব্দের শেষে যুক্ত হয় সেগুলো হচ্ছে প্রান্তিক জ্যোতি। যেমন আমরা যদি বলি ভাইয়া আপনার কাছে দাবি 2 প্রশ্নের, দাবি 2 প্রশ্নের, সবাই আমাকে কমেন্টে 2টা প্রশ্ন করেন তো, যে কোনো 2টা প্রশ্ন করবেন, 2টা করে প্রশ্ন করবেন সবাই কমেন্টে আমার সম্পর্কে বা আমাকে নিয়ে 2টা প্রশ্ন করেন, আমি 2টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো কয়েকজনের। আচ্ছা, দাঁতে কি আছে? দাঁতে আছে দাড়ি, বিতে বিস্ময় চিহ্ন, বিতে বিস্ময় চিহ্ন, বিতে বিস্ময় চিহ্ন, 2তে 2 দাড়ি, যেটা কবিতার লাইনের শেষে দেখেন না বা গানের লাইনের শেষে দেখেন না, এটাকে বলা হয় 2 দাড়ি। আবার প্রশ্নে, দাবি 2 প্রশ্নের, এবারে কি প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন, এগুলো সবসময় বাক্যের শেষে বসে। এর জন্য একে বলা হচ্ছে প্রান্তিক জ্যোতি বা অভ্যন্তর জ্যোতি, প্রান্তিক জ্যোতি বা অন্তর্জ্যোতি, প্রান্তিক জ্যোতি বা অন্তর্জ্যোতি। দাবি 2 প্রশ্নের, দাবি 2 প্রশ্নের, দাবি 2 প্রশ্নের। এরপরে ভাইয়া আমরা চলে যাচ্ছি বাক্যান্তর্গত চিহ্ন বা অভ্যন্তর জ্যোতি কয়টি? বাক্যান্তর্গত চিহ্ন বা অভ্যন্তর জ্যোতি মোট 7টি। কোন 7টি আমরা একটু দেখে নেই। হাই কোকো, হাই কোকো, ড্যাবিকে কোষে মারো, ড্যাবিকে কোষে মার। আমরা বলি না ওকে একটা কোষে চর মারতো, বেয়াদব, ওকে একটা কোষে চর মার, মাঝে মাঝে বলি না। এই যে হাই কোকো ড্যাবিকে কোষে মারো, হাইতে কি আছে ভাইয়া? হাইতে হচ্ছে হাইফেন, হাইতে কি? হাইতে হচ্ছে হাইফেন, কোতে কোলন, আমরা একটু আগে বলছি এটা লেখার দরকার নাই, কোতে হচ্ছে কোলন, কোলন ড্যাশ। আবার ড্যাতে ড্যাশ নিজেই আছে এখানে। বিতে ভাইয়া এখানে আছে বিন্দু, বিষয় চিহ্ন না কিন্তু, এটা কি? বিতে হচ্ছে বিন্দু, বিতে হচ্ছে বিন্দু, বিতে হচ্ছে বিন্দু। এরপরে কতে হচ্ছে কমা, কতে কি? কমা, সেতে সেমিকোলন, সেতে সেমিকোলন। বিতে বিন্দু, এটা হচ্ছে ড্যাশ, এটাকে বলা হচ্ছে ড্যাশ, এটাকে বলা হচ্ছে কোলন ড্যাশ, কোলন ড্যাশ। আর এটাকে শুধু বলা হচ্ছে কোলন। হাইফেন কোলন, কোলন ড্যাশ, ড্যাশ বিন্দু কমা সেমিকোলন। তাহলে 1 2 3 4 5 6 7, এই 7টা হচ্ছে আমাদের অভ্যন্তর জ্যোতি বা বাক্য অন্তর্গত জ্যোতি। অর্থাৎ এই জ্যোতি চিহ্নগুলো আমাদের বাক্যের মধ্যে থাকে, এই জ্যোতিগুলো আমাদের বাক্যের মধ্যে থাকে। প্রিয় ভাই বোন আমার, এই তো শেষ, এক খতম। কয় টপিক্স? 4টা টপিক্স, একটা খতম দিয়ে দিলাম। তাহলে ভাইয়া আমাদের এই কোর্সে সবাইকে ভর্তি করা দেবেন। প্রিয় ভাই বোন আমার, আপনাদের যারা পরিচিত আছে সবাইকে ভর্তি করা দেবেন, আপনাদের যারা পরিচিত আছে সবাইকে ভর্তি করা দেবেন। এখন আমরা একটু সবার কাছ থেকে একটু কমেন্ট চাচ্ছি তো ভাইয়া, এই যে আজকের জাহিন ভাইয়ের ক্লাসটা কেমন লাগলো? আজকের ক্লাসটি কেমন লাগছে? কেমন লেগেছে? সবাই একটু কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, একটু কমেন্ট করে জানাবেন প্রিয় ভাই বোন আমার। আজকের ক্লাসটা কেমন লাগছে? আচ্ছা, সবাই আজকে ক্লাসের কথা বলবেন। আমি দেখি প্রশ্ন পড়ছি। আমাদের 2টা প্রশ্ন ছিল, দাবিটা, আমার দাবিগুলো একটু দেখি কে কে আমাকে 2টা প্রশ্ন করছেন। তামান্না রহমান প্রথমে প্রশ্ন করেছেন, সারাদিন ক্লাস নিলে ভাবি কি টাইম দেন না, সে কি অভিমান করে না? না ভাইয়া, সে অভিমান করে না। বাবা, কত গভীরের প্রশ্ন। সে অভিমান করে না, সে জানে সে আমাকে ব্যস্ততা দেখেই বিয়ে করছে, চাকরি ছাড়াও। আপনার ছেলের নাম কি? আব্দুল্লাহ তাহমিদ। এরপরে স্যার আপনার রেস্ট লেস লাগে না? না, আমি যদি কখনোই মাঝে আমাদের ক্লাসের মাঝে যদি আধা ঘন্টাও সময় পাই, সেই আধা ঘন্টা যদি আমি কোনোভাবে মানে বিছানায় একটু শুয়ে থাকি, আধা ঘন্টার মধ্যে মানে 30 সেকেন্ডের মধ্যে ঘুমাই পড়ি, তখনই আমার আধা ঘন্টা রেস্ট হয়ে যায়। সেটার জন্য 3 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টা একটা ফুয়েল নিজের শরীরের মধ্যে চলে আসে। একটার পর একটা ক্লাস। আর স্যার আপনার প্রিয় খাবার কি? আচ্ছা, আমার প্রিয় খাবার হচ্ছে যে শীতের পিঠা। শীতের পিঠা আমি খুবই পছন্দ করি, খুবই পছন্দ করি।
বাক্য অন্ত চিহ্ন হচ্ছে ওটা আমার প্রশ্ন না। আপনার বাড়ি কোন জেলায় আর আপনার ছেলের নাম কি? আমার বাড়ি হচ্ছে পাবনা জেলায়। আমি পড়াশোনা করেছি ঢাকাতে, আমি পড়াশোনা করেছি গোপালগঞ্জে, এখন গোপালগঞ্জে স্টে করছি, নেত্রী এলাকায় আছি। আর ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ তাহমিদ। আচ্ছা ঠিক আছে, অসম্ভব সুন্দর ক্লাস, ধন্যবাদ, অনেক অনেক ভালো, ধন্যবাদ। এই তো যারা যারা প্রশ্ন করেছেন আপনার উত্তর দেওয়ার চেষ্টা করেছি, এরপরে আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক, ধন্যবাদ। আশফিকা কবির, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক অনেক। স্যার আপনার বাড়ি কোথায়? তো বললাম। লেখাপড়া কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন? আমি লেখাপড়া করেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শেষ করেছি। আচ্ছা, মেঘ বৃষ্টি রোদ রোদ সবই একসাথে, মেঘও আছে, বৃষ্টি আছে, রোদ আছে, সাবাস বোন আমার। আপনি ক্লাসগুলো আমাদের এই পেইড ব্যাচেই, আমাদের এই প্রাইমারি যে ম্যারাথন ব্যাচ আপনি যেখানে ক্লাস করছেন এখানে আপনি পাবেন। আশফিকা কবির, স্যার আমার বাসায় এসে দিতে, ধন্যবাদ। এই তো আমাদের পাবনার মানুষ। আপনি জব করেন না কেন? ভাইয়া জব করলে আমি দেখা যাচ্ছে 30-40 হাজার টাকা ইনকাম করতে পারবো, আমি এখন মাসে 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করি, তার জন্য জব করি না। স্যার আপনার পাবনার, স্যার আপনি পাবনা ছেলে? হ্যাঁ আমি পাবনা ছিল ভাইয়া, কিন্তু ক্লাস 8-এ থাকতে আমি পাবনা থেকে চলে আসি। পাবনা থেকে ঢাকায় পড়াশোনা করছি, এখন গোপালগঞ্জে পড়াশোনা করছি। আমি জব করি না, জব না করার পিছনে অনেক কারণ আছে। কারণ জব করলে আমি এদের পিছনে বেশি সময় দিতে পারবো না, আমি একটা বিজনেস ম্যাগনেট হবো, তার জন্য জব করি না, জব করি না এর জন্য। স্যার এখানে এসে এত রাতে আবার গোপালগঞ্জে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।